নিজের দেবরের সাথে পরকিয়া, অতঃপর স্বামীর সাথে মিলে দেবরকে খুন। আর এই খুনের সাজা থেকে বাঁচতেই আগ্রায় পালিয়ে আসে রানী আর তার স্বামী রিশু। এরকমই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছিল হাসিন দিলরুবা মুভিটি। আর এরপর কি হয় সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমরা সবাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য হাসিন দিলরুবা এবং এর পরবর্তী কাহিনী অর্থাৎ ফির আই হাসিন দিলরুবার গল্প নিয়েই এসেছি, যেখানে রানী আগ্রাতে এসে আবারও পরকীয়ায় জড়িয়ে পড়ে এক সাইকো ছেলের সাথে, যে ছিল তাদের চেয়েও বড় মাপের মাস্টার মাইন্ড কিলার। তো এরপর রানীর জীবনে আরো কি কি ঝামেলা পাকে জানতে পারবো এই ভিডিওতে। আর যারা অলরেডি হাসিন দিলরুবা মুভির কাহিনী জানেন তারা চাইলে 32 মিনিট থেকে দেখা শুরু করতে পারেন ফির আই হাসিন দিলরুবার কাহিনী জানতে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। हर कहानी के ना बहुत पहलू होते हैं, फर्क बस ये होता है कि कहानी सुना कौन रहा है। শুরুতেই আমরা জোয়ালাপুর নামক একটা গ্রাম দেখতে পাই, যেখানে একজন ব্যক্তি সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করছিল। এখন সে কি কারণে এমনটা করছিল সেটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা রানী নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা কিছু রাস্তার কুকুরকে মাংস খাওয়াচ্ছিল। সেই সময় পাশের একটা বাড়ি থেকে একটা ব্লাস্টের শব্দ হয়। এই ব্লাস্টের শব্দ শুনেই রানী দৌড়ে সেদিকে যেতে থাকে, কেননা যে বাড়ি থেকে ব্লাস্টের শব্দ এসেছিল সেটা মূলত তারই বাড়ি ছিল। সেখানে গিয়েই সে দেখতে পায় তার বাড়ির গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে। সেখানে সে একটা কাটা হাতও দেখতে পায়, যেখানে রানীর নামে ট্যাটু করা ছিল। আমরা জানতে পারি সেটা তার স্বামী রিশুরই হাত ছিল, যে কিনা এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। রানী তো এটা দেখে চিৎকার করে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরই ওই স্পটে পুলিশ চলে আসে। ইনভেস্টিগেশন করে পুলিশ জানতে পারে রিশু মূলত এই ব্লাস্টে মারা যায়নি, তার মৃত্যু হয়েছে মাথার পেছনে ভারী কিছু দ্বারা আঘাত পাওয়ার কারণে। আর এই ব্লাস্টের কিছুক্ষণ পূর্বেই সে মারা গিয়েছিল, অর্থাৎ কেউ প্ল্যান করেই তাকে মার্ডার করেছে। এরপরই এই সিলিন্ডার ব্লাস্টের নাটক সাজিয়েছে, যাতে করে মৃত্যুটাকে মার্ডার মনে না করে অ্যাক্সিডেন্ট মনে করা হয়। তো পুলিশ অফিসার কিশোর রানীকে এই মার্ডারের জন্য সন্দেহ করতে থাকে, আর তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনেও নিয়ে যায়। এরপর দৃশ্য শিফট হয় 6 মাস আগে, যেখানে রিশুর মা তার বিয়ের জন্য মেয়ে দেখছিল। তারা সকলেই রিশুর জন্য পাত্রী দেখতে যাচ্ছিল। রিশুর বাড়ি ছিল জোয়ালাপুর নামক স্থানে, তাই সে ওখান থেকে দিল্লিতে গিয়ে পৌঁছায়। সে নিজের পরিবার নিয়েই পাত্রী হিসেবে রানীকেই দেখতে গিয়েছিল। তো দেখা যায় রানীর মা রানীর অনেক বেশি প্রশংসা করতে থাকে। সে বলে রানী অনেক বেশি ঘরোয়া মেয়ে, সে বাড়ির সব কাজ নিজেই করে। অন্যদিকে আমরা রানীকে দেখি, যার ফুপু তাকে বলছিল রানীর সব বয়ফ্রেন্ড সব সময় তাকে ফেলে পালিয়ে যায়, তাই সে যেন চুপচাপ থাকে। আর যেই ছেলেটা তাকে দেখতে এসেছে তার সাথেই যেন বিয়ে করে নেয়, কেননা ছেলেটাকে তার বেশ ভালো মনে হয়েছে আর সে অনেক ভালো জবও করে। তো রানী রিশুর সাথে আলাদা কথা বলার জন্য তাকে কিচেনে ডেকে পাঠায়। রিশু অনেক বেশি লাজুক প্রকৃতির ছিল, সে তো রানীকে দেখেই খুব নার্ভাস ফিল করতে থাকে। তো রানী রিশুকে জিজ্ঞেস করে সে কি দীনেশ পণ্ডিতের ক্রাইম থ্রিলার সাসপেন্সের বই পড়ে কিনা। রিশু বলে না, সে তো এসব পড়ে না। তো রানী এরপর জিজ্ঞেস করে সে কি পড়তে চায়। রানী আরো বলে সে বইগুলোতে খুব থ্রিলিং ভাবে খুন করা আর সেখান থেকে বেরিয়ে আসার উপায়ের কথা বর্ণনা করা আছে, যেগুলো অনেক বেশি সাসপেন্স ক্রিয়েট করে, আর আসল খুনিকে তা কখনোই আইডেন্টিফাই করা যায় না। এরপর রানী রিশুকে আরো জিজ্ঞেস করে সে ছুটির দিনগুলোতে কি করে। রিশু জানায় সে তার ছুটির দিনগুলোতে আশেপাশের প্রতিবেশীদের বাড়ির টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস মেরামত করে। যেহেতু সে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই সবাই তাকে দিয়ে এসব কাজ করিয়ে থাকে। একথা শুনেই রানী বলে তাদের বাড়ির কিচেনের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তাই রিশু যেন সেটা ঠিক করে দেয়। রিশুও আর কিছু না বলে চুপচাপ ফ্যান ঠিক করতে উঠে পড়ে। আর কিছুক্ষণ পরেই সেখানে রিশুর মা এসে এই দৃশ্য দেখে ফেলে। সে তো বুঝে যায় রানীর মা তার ব্যাপারে যেমনটা বলেছিল সে মোটেও তেমনটা নয়, সে অনেক বেশি ডানপিটে স্বভাবের। রিশুর মা তো তখনই ডিসাইড করে ফেলে যে করেই হোক সে কখনোই রিশুর সাথে রানীর বিয়ে হতে দিবে না, কেননা তার ধারণা রানী রিশুর বউ হয়ে আসলে তাদের কারো জীবনে আর কোনো শান্তি থাকবে না। কিন্তু রিশু তো প্রথম দেখার পরেই রানীর প্রেমে পড়ে যায়। সে তো জোয়ালাপুরে ফিরে তার হাতে রানীর নামে ট্যাটুও করে ফেলে, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। সে সারাক্ষণই রানীর ব্যাপারে ভাবতে থাকে। সে তাকে ইমপ্রেস করার জন্য চশমার পরিবর্তে কন্ট্যাক্ট লেন্সও পড়তে শুরু করে দেয়। এমনকি সে রানীর বলা দীনেশ পণ্ডিতের সেই সাসপেন্স থ্রিলার বইও কেনে আর সেটা পড়তেও শুরু করে। রিশুর মা তো এসব দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে তার ছেলে রানীর জন্য পাগল হয়ে গেছে, তাই সে বিভিন্ন ভাবে রিশুকে নিষেধ করতে থাকে
যেন সে ওই মেয়েকে বিয়ে না করে। কিন্তু রিশু তো তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। শেষমেশ রিশুর মা না পেরে আত্মহনন করার হুমকি দিয়ে দেয়। সে বলে যদি রিশু রানীকেই বিয়ে করতে চায় তাহলে সে ফিনাইল খেয়ে নিবে, নয়তো গলায় ফাঁস দিবে। কিন্তু রিশু বা রিশুর বাবা কেউই তাকে আটকায় না, কেননা তারা খুব ভালোভাবেই জানতো সে এমন কিছুই করবে না, শুধুমাত্র ভয় দেখানোরই চেষ্টা করছে। তাই দেখা যায় রিশুর মা রেগে গিয়ে গলায় একটা চাদর পেঁচিয়ে আত্মহনন করতে চলে যায়। কিন্তু সে কিছুতেই চাদর উপরে কোনো কিছুর সাথে বাঁধতে পারছিল না। রিশুর বাবা তো বেশ কৌতূহলের সাথে নিজের স্ত্রীর এই কর্মকাণ্ড দেখতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। রিশুর মা তখন চিৎকার করে বলে, রিশু, কোনোভাবেই তুই রানীকে ম্যানেজ করে রাখতে পারবি না, তার সাথে কখনোই সুখে থাকতে পারবি না। এই কথা শুনে রিশু উল্টো নিজের মাকেই বোঝাতে থাকে। আর ফাইনালি এত কিছুর পর রিশু রানীকে বিয়েই করে নেয়। দৃশ্য আসে বর্তমানে। রিশুর মৃত্যুর 2 মাস পেরিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ এখনো রানীকে প্রায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ স্টেশনে ডেকে পাঠাতো। পুলিশ অফিসার কিশোর রানীকে জিজ্ঞেস করে রিশুর সাথে তার সম্পর্ক কেমন ছিল। রানী তখন পুলিশ অফিসারকে তাদের কথা বলতে শুরু করে। দৃশ্য আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। বিয়ের পর রিশু যখন রানীকে নিয়ে জোয়ালাপুর ফিরে আসে তখন সেখানে তাদের রিসিভ করার জন্য কেউই ছিল না। এতে করে রানী বেশ আপসেট হয়ে যায়। বাড়িতেও রানীকে বরণ করার জন্য কোনো আয়োজন ছিল না। এই সব কিছু দেখে রানী বেশ মন খারাপ করে। রিশুর সাথে ঠিক মতো কথাও বলে না আর চুপচাপ ঘুমিয়ে পড়ে। তাই তাদের আর বাসর করা হয় না। পরদিন সকালে ওঠার পর রানী ঘরের বাইরে আসে, যেখানে তার শাশুড়ি আর রিশু বসেছিল। রানী চায়ের কথা জিজ্ঞেস করলে রিশু চা বানাতে যেতে থাকে। তখন রিশুর মা তাকে থামিয়ে দেয় আর রানীকে বলে আজ তাকে সকলে দেখতে আসবে, তাই রানী যেন সকালের চা আর পাকোড়া বানিয়ে ফেলে। তখন রানী জানায় সে এসবের কিছুই পারে না। এই কথা শুনেই তো রিশুর মা বেশ রেগে যায়। সে বলতে থাকে রানীর মা তো তাদেরকে বলেছিল রানী বাড়ির সব কাজ করতে পারে। তখন রানী বলে তার মা হয়তো এমনিতেই বলেছিল, কেননা মেয়ের মায়েরা সবসময় তাদের ব্যাপারে একটু বাড়িয়েই বলে। এসব নিয়ে রানী আর রিশুর মায়ের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়ে যায়। শেষমেশ রিশুকেই চা বানাতে যেতে হয়। তো রাতের বেলা দেখা যায় রানী রিশুকে আকৃষ্ট করার জন্য বেশ একটা আকর্ষণীয় ড্রেস পরে থাকে। তো ঘরে এসে রানীকে এভাবে দেখেই তো রিশু বেশ নার্ভাস হয়ে যায়। রানী তখন রিশুকে জিজ্ঞেস করে আচ্ছা, বিয়ের জন্য কি সে তার আগে অন্য কোনো মেয়েকে দেখেছিল? জবাবে রিশু জানায় হ্যাঁ, সে একটা মেয়েকে দেখতে গিয়েছিল যে অনেক বেশি সুন্দর ছিল, এমনকি সে ইতালিয়ান খাবারও রান্না করতে পারত। সে ওই মেয়ের আরো অনেক প্রশংসা করতে থাকে। এদিকে রানীর তো এসব শুনে মুডটাই নষ্ট হয়ে যায়। সে রিশুর উপর বেশ রেগে যায়। এখানে আমরা বুঝতে পারি রিশু কতটা বেশি সহজ সরল প্রকৃতির। তো রানী এবার এত বেশি রেগে যায় যে চিৎকার করতে শুরু করে, আর রিশু বেচারা ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমে গিয়ে লুকায়। পরদিন সকালে রিশুর মা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। রিশু তখন নিজের মায়ের কাছে গেলে জানতে পারে রানী রিশুর বাবার চুলে কলপ করে দিয়েছে, আর সে এটাও জানিয়েছে সে পার্লারে কাজ করত। আর এই সবকিছু দেখে শুনে রিশুর মায়ের তো মাথাই নষ্ট হয়ে গিয়েছিল, কেননা সে সবসময় এমন ছেলের বউ চেয়েছিল যে কিনা সংসার সামলাবে। কিন্তু রানী তো পার্লারের কাজ ছাড়া সংসারের কোনো কাজই করতে পারে না। তো রাতের বেলা রিশু, তার বাবা আর তার বন্ধু আফজাল ছাদে বসে ড্রিঙ্ক করছিল। সেই সময় রিশুর বন্ধু আফজাল তাকে বলে সে যেন নিজের স্ত্রীকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। সে যেন রানীকে সংসারের সমস্ত কাজ করতে বলে। সকালের নাস্তা, ঘর গোছানো সবকিছু যেন রিশু রানীকে দ্রুত শিখে নিতে বলে, কেননা অ্যারেঞ্জ ম্যারেজে এমনটাই হয়ে থাকে। অন্যদিকে রানীর মা আর তার ফুপু তাকে অ্যাডভাইস দিতে থাকে যে কিভাবে রানী রিশুকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। তারা রানীকে বিভিন্ন টিপস দিতে থাকে রিশুকে নিজের কন্ট্রোলে আনার জন্য। এখানে রিশু আর রানী উভয়ের পরিবারই তাদের একে অপরকে কন্ট্রোল করার ব্যাপারে সাজেশন দিচ্ছিল। তো এরপর থেকে তারা দুজনেই তাদের পরিবারের দেয়া সাজেশন অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়। যখনই রিশু কিছুটা স্ট্রিক্ট হয়ে রানীকে কিছু বলতে চায়, তখনই রানী নিজের শাড়ির আঁচল ফেলে দিয়ে রিশুকে আকর্ষণ করার চেষ্টা করে। রিশু তো এমনটা দেখে আর কিছু বলতেই পারে না। সে লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। যতবারই রিশু রানীকে কিছু বলতে আসে ততবারই রানী এমনটা করতে থাকে। তাই রিশু রানীকে আর কিছুই বলতে পারে না। এদিকে যতবারই রানী আর রিশু এসব কাণ্ড করছিল ততবারই রিশুর মা এগুলো দেখে ফেলছিল, আর তার চেহারাটা তো দেখার মতো হয়েছিল। এরপর রিশুর বন্ধু আফজাল তাকে পরামর্শ দেয় সে যেন রানীর সাথে ঘনিষ্ঠ হয়, কেননা তার ধারণা নিশ্চয়ই রানী রিশুর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্যই বারবার তাকে এভাবে আকর্ষিত করার চেষ্টা করছে। সে রিশুকে বলে রানী রিশুর থেকে যা চাইছে তা যেন রিশু তাকে দিয়ে দেয়। রিশু এতেও রাজি হয়ে যায়।
বাড়ি গিয়ে সে রানীর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হয় আর বিছানায় বসে থাকে। এদিকে রানীকেও তার পরিবার থেকে একই অ্যাডভাইস দেওয়া হয়েছিল। তো এরপরই তাদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়, কিন্তু রিশু রানীকে স্যাটিসফাই করতে পারে না। এতে করে রানী বেশ স্যাড হয়ে পড়ে। সে ভাবতে থাকে তার যত ফ্যান্টাসি ছিল সেগুলো আর কখনোই পূরণ হবে না। তো কিছুক্ষণ পরেই রিশু উঠে ওয়াশরুমে যায় আর রানীর কাছে তার বাড়ি থেকে ফোন কল আসে। সে রানীকে জিজ্ঞেস করে তার আর রিশুর মধ্যে কিছু হয়েছে কিনা। জবাবে রানী বলতে থাকে রিশু তো কিছুই করতে পারে না, রোম্যান্স শুরু করার আগেই তাদের রোম্যান্স শেষ হয়ে গিয়েছে। রিশু তাকে স্যাটিসফাই করতে পারেনি, সে তো পুরোপুরি একটা গাধা ছেলে। এর থেকে যদি সে অন্য কাউকে বিয়ে করত তবে সে হ্যাপি হতো। রিশুকে বিয়ে করে তো তার লাইফটাই নষ্ট হয়ে গেছে। তো ওয়াশরুম থেকে রিশু রানীর বলা এই সব কথা শুনে নেয় আর সে অনেক বেশি দুঃখ পায়। তাই এরপর থেকে রিশু রানীকে ইগনোর করতে শুরু করে। রানী অনেকবার রিশুর সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু যতবারই সে রিশুর সাথে কথা বলতে চায় ততবারই রিশু তাকে ইগনোর করে চলে যায়। একসময় ফাইনালি রানী রিশুকে জিজ্ঞেস করে সে কেন তাকে এভাবে ইগনোর করছে, তার কি এমন হয়েছে। তখন রিশু রানীকে জানিয়ে দেয় সেদিন সে নিজের পরিবারকে ফোনে যেসব কথা বলেছিল সেই সব কিছু সে ওয়াশরুম থেকে শুনতে পেরেছিল। এরপর রিশু রানীকে জিজ্ঞেস করে সে নিজের জীবনে কেমন ছেলে চেয়েছিল, যার জবাবে রানী বলে সে তার জীবনে হ্যান্ডসাম আর অনেক বেশি রোমান্টিক কাউকে চেয়েছিল, যার সেন্স অফ হিউমার অনেক ভালো হবে আর যে তাকে বেপরোয়া ভাবে ভালোবাসবে, কোনো কিছুর কেয়ার না করে। সে আরো কিছু কোয়ালিটির কথাও বলে। সব শুনে রিশু রানীকে বলে যে তার তো একসাথে 4-5 জনের কোয়ালিটির প্রয়োজন, একজনের ভেতরে এত কোয়ালিটি কিভাবে পাওয়া সম্ভব। তখন রানী বলে একজনের মধ্যে তো কমপক্ষে 1-2টা কোয়ালিটি অবশ্যই থাকা প্রয়োজন। রিশু তখন রানীর কথা ইগনোর করে বলে তার অফিস থেকে তাকে এমবির কোর্স করতে হবে, তাই অফিস শেষে সে প্রতিদিন সেখানেই যাবে। সে আরো বলে রানী নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারেনি, রিশুর কারণে তার লাইফটা নষ্ট হয়ে গেছে, তাই সে অনেক সরি। একথা বলেই রিশু সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে থাকে আর সেটা ধীরে ধীরে কেবল বাড়তেই থাকে। একদিন রানী দেখতে পায় রিশু কোনো একটা মেয়ের সাথে কথা বলছে। এটা দেখেই তো রানী অনেক বেশি রেগে যায়। সে তখনই রিশুর কাছে গিয়ে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর একদিন রিশুদের বাড়িতে রিশুর মামাতো ভাই নীল বেড়াতে আসে, যে কিনা একজন ট্যুরিস্ট গাইড ছিল। রানীর সাথে নীলের টুকটাক কথাবার্তা হয়। ধীরে ধীরে রানী আর রিশুকে দেখে নীল বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, কেননা তারা দুজন সবসময় একে অপরকে ইগনোর করত আর বেশিরভাগ সময় দূরে দূরে থাকতো। এদিকে রানী প্রায়ই চুপি চুপি নীলকে দেখতে থাকে, কেননা নীল ঠিক তেমন ছেলে ছিল যেমনটা সে চাইতো। আমরা বুঝতে পারি রানী নীলের প্রতি দুর্বল হতে শুরু করেছে। রানী যে কিনা কখনোই কিচেনে কাজ করেনি, সে কেবলমাত্র নীলের জন্য কিচেনে গিয়ে চা বানিয়ে আনে। চা খেয়ে নীল তার বেশ প্রশংসাও করে। এরপর নীল রানীকে বলে সে তার হাতের রান্না খেতে চায়। কথা শুনে তো রানী প্রথম রান্না করতে যায়, তাও আবার শুধুমাত্র নীলের জন্য। এদিকে রিশু ভাবতে থাকে রানী হয়তো তাকে মানানোর জন্য এই সব কিছু করছে। এটা ভেবে তো সে মনে মনে বেশ খুশি হয়ে যায়। রিশুর মাও তাকে এসব করতে দেখে অনেক খুশি হয়। একদিন যখন রানী কিচেনে কাজ করছিল তখন নীল সেখানে চলে আসে আর রানীর চুল ঠিক করে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরই রানী নীলের ঘরে যায় তাকে এটা বলার জন্য যে পরবর্তীতে নীল যেন কখনো তার সাথে এমন না করে। যদি তখনই তারা দুজন কাছাকাছি চলে আসে, তবে যেহেতু রানী নীলের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল আর নীলও রানীর প্রতি অ্যাট্রাক্টেড ছিল, তাই তাদের মধ্যে বেশ রোমান্টিক দৃশ্যের তৈরি হয়। তারা একে অপরের কাছাকাছি চলে আসে আর শেষমেশ ঘনিষ্ঠও হয়। কোনো কিছু চিন্তা তখন তাদের মাথায় ছিল না। তো এরপরে নীল একদিন রানীর কাছে মাটন খাওয়ার কথা বলে। রানী ছিল ভেজিটেরিয়ান, কিন্তু নীলের কথা শুনে সে মাটন কিনতে চলে যায়। সে মাটন কিনে বাড়িও ফিরে আসে। তখন রানীর শাশুড়ি বলে সে কিচেনে কিছুতেই মাটন রান্না করতে দিবে না। তখন রিশু রানীকে অন্য একটা কিচেনের ব্যবস্থা করে দেয় রান্না করার জন্য। রিশু তো ভাবছিল রানী হয়তো তার জন্যই মাটন রান্না করতে চাইছে, কেননা সে মাটন খেতে অনেক পছন্দ করত। যাই হোক, তো রিশুর সেট করে দেওয়া কিচেনে রানী মাটন রান্না করতে থাকে। যখন সে ডাইনিং টেবিলে সেটা সার্ভ করতে যায় তখনই তার শাশুড়ি বলে রানী যেন তাদের খাওয়ার পরে মাটন টেবিলে সার্ভ করে, কেননা মাটন তো শুধুমাত্র রিশু আর নীলই খায়, তাছাড়া কেউই ননভেজ খায় না। আর রিশু তো এখনো অফিস থেকে বাড়িই ফেরেনি, আর নীল তো কাউকে কিছু না বলেই অন্য কোথাও চলে গিয়েছে। কথা শুনে তো রানী অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে নীল কোথাও চলে যায়নি, বরং সে সুযোগ বুঝে পালিয়ে গেছে। রাতে রিশু বাড়ি ফিরলে রানী তাকে মাটন খেতে দেয়। রিশু তো অনেক বেশি খুশি হয়, কেননা সে ভেবেছিল রানী তার জন্যই এই সব কিছু করেছে। তখনই রানী জানায়
যে সেইগুলো নীলের জন্য রান্না করেছে। সে এটাও জানিয়ে দেয় যে সে নীলকে ভালোবাসতে শুরু করেছিল আর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে, কিন্তু এখন নীল তাকে ছেড়ে কোথাও একটা পালিয়ে গেছে। ঋষু তো রানীর কথা শুনে কোনো রিয়াকশনই দেয় না, সে চুপচাপ খেতে থাকে যেন সে রানীর কোনো কথাই শুনতে পায়নি। কিন্তু বাস্তবে তো রানীর কথা শুনে তার মন সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তার কোনো রিয়াকশন না দেখে রানী এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। দৃশ্য আসে বর্তমানে। পুলিশ অফিসার কিশোর রানীর এসব কথা একেবারেই বিশ্বাস করে না। সে রানীকে বলতে থাকে নিশ্চয়ই রানী আর তার নীল প্ল্যানিং করেই ঋষুকে মেরে ফেলেছে আর এখন এসব গল্প বানাচ্ছে। তখন রানী বলে সে মোটেও গল্প বানাচ্ছে না, সেদিনের পর থেকে সে ঋষুর অন্য একটা রূপ দেখতে পেয়েছিল, এমনকি ঋষু রানীকে মারারও প্ল্যান করেছিল। এই কথা শুনে পুলিশ অফিসারও কিছুটা চমকে যায়। রানী আবারও বলতে শুরু করে সে ঋষুকে এসব জানানোর পরে সে আবারও নিজের আগের লুকে চলে যায়। কন্ট্যাক্ট লেন্স খুলে সে চশমা পরতে শুরু করে আগের মতো। এরপর সে নীলের সাথে দেখা করতে নয়ডা নামক জায়গায় চলে যায়। সেখানে গিয়ে নীলকে দেখেই ঋষু রেগে গিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে অ্যাটাক করে বসে, কিন্তু ঋষু তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। নীল উল্টো তাকে পেটাতে শুরু করে। এখানে নীল ঋষুকে অনেক মারতে থাকে। এরপর ঋষু রাতের বেলা বাড়িতে ফিরে আসে। তখন রানী তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। জবাবে ঋষু জানায় সে নীলের সাথে দেখা করতে নয়ডা গিয়েছিল আর সেখান থেকে নীলের হাতে মার খেয়ে বাড়ি ফিরছে। এ কথা শুনে রানী বেশ কষ্ট পায়, সে অনেক গিল্টি ফিল করতে থাকে। রানী এবার নিজের ভুলটা বুঝতে পারে আর ঋষুর কাছে ক্ষমা চায়, কিন্তু ঋষু তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে রানীকে বলে রানী যেন তার বাড়ি থেকে চলে যায়, নয়তো সে রানীর সাথে উল্টো পাল্টা কিছু করে ফেলবে। সে আরো বলে রাগের মাথায় সে হয়তো রানীকে মেরেও ফেলতে পারে, তাই রানী যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। তো পরের দিন সকালেই রানী বাড়ি থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে দাঁড়িয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু একটা অটোরিকশাও সেখানে থামছিল না। তখনই সেখানে কিছু বখাটে ছেলে চলে আসে। তারা সেখানে এসে রানীকে উদ্দেশ্য করে বিভিন্ন আজে বাজে ইঙ্গিত করতে থাকে। ঋষু তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর রানীকে বলে সে যেন বাড়ির ভেতরে চলে যায়। সেই ছেলেগুলো মূলত নীলের বন্ধু ছিল। তারা নীলের নাম নিয়ে ঋষুকে বিভিন্ন কথা বলে অপমান করতে থাকে। ভেতর থেকে রানী এই সব কিছু দেখতে থাকে আর এসব দেখে সে অনেক বেশি দুঃখ পায়, কেননা তার কারণেই ঋষুর এত বেশি অপমান সহ্য করতে হচ্ছিল। সে ঋষুর ভালোবাসা উপলব্ধি করতে পারে এতদিনে আর বুঝতে পারে ঋষু তাকে কতটা বেশি ভালোবাসে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতেই ঋষুর সাথে থাকবে, সেই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এদিকে ঋষু যখনই রানীকে দেখছিল তখনই তার রানীর আর নীলের ঘনিষ্ঠ হওয়ার ছবিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। সে কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। ধীরে ধীরে তার মনে রানীর জন্য আরো বেশি রাগ জমতে থাকে। পরদিন সকালে যখন রানী সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই সে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। ঋষু নিচে সেখানেই বসেছিল। সে সমস্ত ঘটনাটাই দেখতে পায়, কিন্তু সে রানীকে সাহায্য করতে এগিয়ে আসে না। সে দূরে বসেই চুপচাপ এই সব দেখতে থাকে। তার ফেসে আমরা একটা মৃদু হাসিও দেখতে পাই আর আমরা বুঝতে পারি ঋষু এখন রানীকে অনেক বেশি ঘৃণা করতে শুরু করেছে। তো রানী পড়ে গিয়ে বেশ আঘাত পেয়েছিল। তখনই সে সিঁড়িতে তাকালে দেখতে পায় সেখানে একটা পেপার সোপ পড়ে আছে, যেন ইচ্ছে করেই কেউ সেটা সেখানে রেখে দিয়েছে। রানী আর কিছু না বলে মেডিসিন আনার জন্য ঋষুর মানিব্যাগ থেকে টাকা বের করতে যায়। তখন সে ঋষুর মানিব্যাগে ওই পেপার সোপের প্যাকেট দেখতে পায় আর রানী এখন ভালো করেই বুঝতে পারে যে সিঁড়িতে সেই পেপার সোপ ঋষুই রেখেছিল। ঋষুর মনে রানীর জন্য এত বেশি রাগ আর ঘৃণা জন্মে গিয়েছিল যে সে এখন তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল। এই সব দেখেও রানী কিচ্ছু বলে না, কেননা সে বুঝতে পেরেছিল ঋষু রানীকে তার ভুলের শাস্তি দিচ্ছে। এরপর থেকে ঋষু সবসময় রানীকে আঘাত করার কোনো না কোনো কাজ করতে থাকে। একবার তো সে রান্নাঘরে আগুন লাগিয়ে রানীকেই মারার চেষ্টা করে। দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। পুলিশ অফিসার অবাক হয়ে রানীকে জিজ্ঞেস করে ঋষু তাকে মারার চেষ্টা করেছে, তবে সে কেন পুলিশে কমপ্লেন করেনি অথবা পালিয়ে কেন যায়নি। জবাবে রানী বলে সে ভুল করেছিল, তাই এর শাস্তি তো তাকে পেতেই হতো। এ কারণে সে কোনো প্রতিবাদ না করে সেখানে থেকে গিয়েছিল। কাহিনী আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। তো দেখা যায় ঋষু একদিন ছাদে বসে মদ খাচ্ছিল। তখনই সেখানে রানী চলে আসে। সে ঋষুকে বলতে থাকে ঋষু যেন তাকে এমন তিলে তিলে কষ্ট না দিয়ে একেবারেই তাকে মেরে ফেলে। কথা বলে সে ছাদের একদম কিনারায় চলে যায় আর ঋষুকে বলে সে যেন রানীকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেয় আর একেবারেই প্রাণে মেরে ফেলে। ঋষু তখন তার কাছে যায়, কিন্তু সে রানীকে ধাক্কা দিতে পারে না, কেননা সে যতই রানীর উপর রেগে থাকুক না কেন সে তো তখনও রানীকে ভালোবাসতো, তাই সে এমনটা করতে পারে না।
রানী তখন কাঁদতে কাঁদতে ঋষুর কাছে ক্ষমা চাইতে থাকে। ঋষুও বুঝতে পারে রানী সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে। ঋষুও তখন রানীকে মাফ করে দেয় আর তাকে জড়িয়ে ধরে। এভাবে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি আর দূরত্ব শেষ হয়ে যায় আর তারা আবারও একে অপরের কাছাকাছি আসতে থাকে। এভাবে তাদের ভালোবাসাও ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন রানী আর ঋষু একসাথে ঘুরতে বের হয়। তখন একটা বাইক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে করে তাদের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সেই বাইক রাইডার অন্য কেউ নয়, বরং নীল। নীলকে দেখে তো রানী অনেক বেশি রেগে যায়। সে গাড়ি থেকে নেমে রাগের চোটে নীলের বাইকের লুকিং গ্লাসও ভেঙে দেয়। এরপর সে গাড়িতে ঋষুর পাশে এসে বসে পড়ে। তখন নীল ঋষুকে উদ্দেশ্য করে বলতে থাকে তার বাইকের পেছনের সিটটা ফাঁকা আছে। ঋষু যেন রানীকে জিজ্ঞেস করে সে নীলের বাইকের পেছনে উঠতে চায় কিনা। কথা বলেই নীল বাইক টান দিয়ে সেখান থেকে চলে যায়। তার এসব কথা শুনে ঋষু অনেক বেশি রেগে যায়। সে নীলের বাইকের পিছু করতে থাকে। তার চেহারায় আমরা রাগ আর জেলাসি দুটোই দেখতে পাই। রানী তো ঋষুর এমন রূপ দেখে বেশ ভয় পেতে থাকে। সে বুঝতে পারে ঋষু যতই সহজ সরল হোক না কেন তার জন্য সে সবকিছু করতে পারে। তো ঋষু নীলের বাইকের কাছে পৌঁছে যায়। সে তার বাইকে ধাক্কা দিতেই যাবে, তখনই নীল কোনোভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে চলে যায়। ঋষুর গাড়িও খারাপ হয়ে যায়। সে মেকানিকের কাছে গাড়ি সারানোর জন্য নিয়ে যায়। তো পাশের একটা জায়গাতেই ঋষু আর রানী বিশ্রাম করতে থাকে আর তাদের গাড়ি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করে। সেখানে গিয়ে ঋষু আর রানী কথা বলতে থাকে একে অপরের সাথে। একসময় তারা বেশ কাছাকাছিও চলে আসে আর সেখানেই ইন্টিমেট হয়। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় আর তাদের সম্পর্কও সুন্দর হয়। দৃশ্য চলে আসে বর্তমানে। পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করার জন্য ঋষুর বাড়ির কাছে চলে যায়। সে ঋষুর আশেপাশের মানুষের কাছে সেদিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেখান থেকে কিশোর জানতে পারে সেদিন প্রথমে নীল তাদের বাড়িতে ঢুকেছিল। এর কিছুক্ষণ পরই ঋষু বাড়িতে প্রবেশ করেছিল আর তার কিছুক্ষণ পরেই রানী বাড়ি থেকে বের হয়ে এসেছিল। বাড়ি থেকে বের হওয়ার পর সে একটা বাচ্চা মেয়েকে বলেছিল সে যেন ঋষুকে ডেকে দরজা লাগিয়ে দিতে বলে। তো যখন বাচ্চা মেয়েটা ঋষুকে দরজা লাগানোর কথা বলতে যায় তখন সে লক্ষ্য করে বাড়ির দরজা আগেই কেউ ভেতর থেকে লাগিয়ে দিয়েছে। মূলত নীলই ভেতর থেকে বাড়ির দরজা লাগিয়ে দিয়েছিল। এরপর পুলিশ অফিসার কিশোর সেখানে থাকা একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে পুলিশ অফিসারকে জানায় সেদিন সেই রানীকে বাজারে নিয়ে গিয়েছিল। এরপর রানী যখন বাজার করছিল সে ওখানেই অপেক্ষা করতে থাকে। তারপর আবারও তার রিক্সাতেই সে রানীকে নিয়ে ফিরে এসেছিল। সে আরো বলে যখন সে রানীকে রিক্সা থেকে নামিয়ে দেয় রানী তখন রাস্তার কিছু কুকুরকে খাওয়াতে থাকে। তখনই সেখানে ব্লাস্টের আওয়াজ হয়। এসব শুনে পুলিশ অফিসার বুঝতে পারছিল না সত্যিটা আসলে কি। তখনই তার কাছে একটা ফোন কল আসে। কিশোর দ্রুত পুলিশ স্টেশনে ফিরে যায়। সেখানে গিয়ে সে একটা সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সেখানে সে দেখতে পায় যেদিন ব্লাস্ট হয়েছিল সেদিন জোয়ালাপুরের নদীতে একটা ছেলে লাফ দিয়েছিল। নদীতে লাফ দেওয়ার পর সে সাঁতার কেটে সেখান থেকে পালাতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। কিশোর বুঝতে পারে এটা আর কেউ নয় বরং নীল, যে কিনা ঋষুকে মারার পর সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই সেখানে সিনিয়র পুলিশ অফিসার চলে আসে। সে এসেই কিশোরকে বলতে থাকে কিশোর গত 2 মাস যাবৎ এই কেসের পেছনে পড়ে আছে, তবুও সে এখনো খুনিকে খুঁজে বের করতে পারেনি। তাই সে কিশোরকে অন্য একটা কেসে তদন্তের জন্য শিফট করতে চায়। তখন কিশোর তার সিনিয়রের থেকে আর 2 দিনের সময় চায়। তার অফিসার এই কথা শুনে তাকে আর 2 দিনের সময় দেয়। এরপর কিশোর আবারও রানীকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। সে রানীকে ওই সিসিটিভি ফুটেজ দেখিয়ে নীলের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। সে তাকে জিজ্ঞেস করে নীল কোথায় পালিয়ে গেছে, কিন্তু রানী তার এই কথার কোনো জবাব দেয় না। কিশোর সন্দেহ করছিল এই সবকিছুর পেছনে হয়তো রানীই রয়েছে। তাই সে একজন লেডি কনস্টেবলকে ডেকে পাঠায় রানীকে জিজ্ঞাসাবাদ করার জন্য। লেডি কনস্টেবল এসে রানীকে ভয় দেখিয়ে সত্যিটা জানতে চায়, কিন্তু রানী তার কথার কোনো জবাব দেয় না। এরপর কিশোর রানীকে লকআপে ঢোকানোর আদেশ দেয়। সেখানে লেডি পুলিশ কনস্টেবল রানীকে মারতে থাকে আর তাকে সত্যিটা বলতে বলে, কিন্তু রানী এবারেও বলে সে এসবের কিছুই জানে না। কিশোর বুঝতে পারে এভাবে কোনো কাজ হবে না। তাই সে পরদিন লাই ডিটেক্টর এনে রানীর থেকে সত্যিটা জেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সে আবারও রানীকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। লাই ডিটেক্টরে যাওয়ার আগে রানী ওয়াশরুমে যেতে চায়। আমরা দেখি ওয়াশরুমে গিয়ে রানী নিজের জুতার ভেতরে পেরেক ফুটিয়ে দেয়, যাতে করে সে পায়ে আঘাত পেতে থাকে আর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কেননা লাই ডিটেক্টরে হার্টবিট স্কেলিং করেই রেজাল্ট ডিটেক্ট করা হতো। আর কারো যদি আগে থেকে হার্টবিট ফাস্ট থাকে তবে লাই ডিটেক্টর সত্যি মিথ্যা শনাক্ত করতে পারত না। এ কারণেই মূলত রানী এমনটা করেছিল, যাতে করে লাই ডিটেক্টর তার থেকে সত্যিটা আইডেন্টিফাই করতে না পারে। এখন সে এমনটা কেন করেছে এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এরপর তাকে লাই ডিটেক্টর মেশিনের সামনে এনে বসানো হয়। রানীকে দেখে আমরা বুঝতে পারি তার পায়ে থাকা পেরেকের কারণে সে বেশ আঘাত পাচ্ছে, কিন্তু তবুও সে সেখানে চুপচাপ বসে থাকে। তাকে জিজ্ঞেস করা হয় সেদিন কি হয়েছিল। রানী বলতে শুরু করে
আমরাও ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল সেদিন ঋষুর বাবা মা তাদের কোনো একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। তারা সেখান থেকে যাওয়ার পরেই রানী ঋষুকে বাজারে পাঠিয়ে দেয়, কেননা সেদিন ঋষুর কিছু বন্ধুর বাড়িতে আসার কথা ছিল, আর তাই রানী রান্নার প্রস্তুতি নিচ্ছিল। এজন্য সে ঋষুকে বাজার করতে যেতে বলে। ঋষু ও রানীর বলা জিনিসগুলো কিনে দ্রুত বাড়ি ফিরে আসে। তো যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তাদের বাড়িতে নীল এসেছে আর সে রানীর সাথে কথা বলছে। তখন রানী ঋষুকে বলতে থাকে নীল এখানে কেবলমাত্র তাকে বিরক্ত করতে এসেছে। এই কথা শুনেই ঋষু রানীকে বাড়ির বাইরে যেতে বলে আর জানায় সে নিজেই নীলের সাথে কথা বলবে। রানী যেন বাজার থেকে তার বাকি প্রয়োজনের জিনিসগুলো কিনে আনে। এরপর রানী বাড়ি থেকে বের হয়ে সেই রিক্সাতে করে বাজারে যায়। বাজারে গিয়ে সে খাসির অনেক বড় একটা টুকরো কিনে আনে। এরপর সেখান থেকে ফিরে এসে সেই বাড়ির কিছুটা সামনে দাঁড়িয়ে কুকুরগুলোকে খাওয়াতে থাকে। তখনই তাদের বাড়িতে ব্লাস্ট হয় আর রানীও দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে ঋষুর কাটা হাত পড়ে থাকতে দেখে। এটা দেখে তো সে চিৎকার করে কাঁদতে থাকে, তার খুবই কষ্ট হয়। দৃশ্য আসে বর্তমানে। লাই ডিটেক্টর যেই ব্যক্তি সামলাচ্ছিল সে কিশোরকে এসে জানায় রানী যতক্ষণ তার কাহিনী বলছিল ততক্ষণ মেশিনে পুরোটা সময় তার হার্টবিট সেম ছিল আর তার হার্টবিট অনেক ফাস্ট ছিল। তাই সে ডিটেক্ট করতে পারছে না রানী সত্যি বলছে নাকি মিথ্যা। সে কিশোরকে আরো বলে পরের সেশনে সে রানীকে কেবলমাত্র এমন প্রশ্ন করবে যেগুলোর উত্তর শুধুমাত্র হ্যাঁ কিংবা নাতে দিতে হবে। তখন কিশোর লক্ষ্য করে রানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখে তার কিছুটা সন্দেহ হয়, তাই সে লেডি কনস্টেবলকে দিয়ে রানীর জুতো চেক করায়। সেখানে তারা দেখতে পায় রানীর জুতোর ভেতরে একটা পেরেক গাঁথা রয়েছে আর তারা ভালো মতোই বুঝতে পারে যে এই পেরেকের কারণেই রানী পায়ে আঘাত পাচ্ছিল আর তাই পুরোটা সময় তার হার্টবিট ফাস্ট ছিল আর একই রকমের ছিল। লেডি কনস্টেবল তখন তার জুতো থেকে পেরেকটা খুলে ফেলে। এরপর তাকে আবারও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় সে কি ঋষুকে মেরেছে। জবাবে রানী বলে না। এই সময় লাই ডিটেক্টর কোনো মিথ্যা কিছু শনাক্ত করতে পারছিল না। তো তখনই সেখানে সিনিয়র পুলিশ অফিসার চলে আসে, কেননা সে কিশোরকে এই কেসের ইনভেস্টিগেশনের জন্য যেই 2 দিনের সময় দিয়েছিল সেটা আজকে শেষ হয়ে গিয়েছে। আর এখনো এটা স্পষ্ট হয়নি যে রানী আসল খুনি কিনা, অথবা কেই বা এই কেসের আসল খুনি। যেহেতু কিশোরের সময় শেষ হয়ে গিয়েছিল তাই তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় আর অন্য কেস হ্যান্ডওভার করা হয়। এর ফলে রানীর উপরে লাগানো সমস্ত এলিগেশনও মিটে যায় আর এই কেসের ফাইলও ক্লোজ করে দেওয়া হয়। এই সময় রানীর ফেসে আমরা একটা স্বস্তির হাসি দেখতে পাই, কিন্তু ইন্সপেক্টর কিশোরের মাথা থেকে তো এখনো এই কেসটা সরে না, কেননা সে বিগত 2 মাস যাবৎ এই কেসের ইনভেস্টিগেশন করছিল আর এখন তো সে এটা বেশ পার্সোনালি নিয়ে নিয়েছিল। সে চিন্তা করে এই কেসের শেষ দেখে ছাড়বে সে, কিন্তু দেখতে দেখতেই এরপর কেটে যায় 5-5টা বছর, কিন্তু তবুও সে এটা বের করতে পারে না যে ঋষুর আসল খুনি কে ছিল। তো 5 বছর পরের দৃশ্যে আমরা দেখি কিশোরকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সে তার সকল কলিগের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তো যখন সে ট্রেন স্টেশনে যায় তখন সেখানে একটা দোকানে সে সেই সাসপেন্স থ্রিলারের বইটা দেখতে পায় যেটা কিনা রানী পড়তো। কিশোর সেই বইটা কিনে নেয়। তো ট্রেনের ভেতর বসে ইন্সপেক্টর কিশোর এই বই পড়তে থাকে। তখনই ধীরে ধীরে এই গল্পের সমস্ত রহস্য উন্মোচন হতে থাকে। সে ধীরে ধীরে বুঝতে পারে সেদিন মূলত কি হয়েছিল। এই সময় আমরা সেদিনের দৃশ্য দেখতে পাই। সেদিন রানী ঋষুকে বাজারে পাঠিয়েছিল। ঋষু বাজার নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসেছিল আর বাড়ি ফিরে এসেই সেখানে সে নীলকে দেখতে পায় যে কিনা রানীর সাথে কথা বলছিল। ঋষুকে দেখে রানী বলতে থাকে নীল তার সাথে জবরদস্তি করছে আর তাকে বিরক্ত করছে। নীল তো ঋষুকে দেখেও দমে যায় না। সে রানীকে উদ্দেশ্য করে বিভিন্ন উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে রানীকে অনেক আজে বাজে কথা বলে তাকে অপমান করতে থাকে। এরপর সে ঋষুকে বলে তার কাছে রানীর গোপন ভিডিও আর ছবি রয়েছে আর এগুলো সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে। এই কথা শুনে তো ঋষু অনেক বেশি রেগে যায় আর সে নীলকে মারতে তেড়ে আসে। তখন নীল ও ঋষুকে মারতে উদ্যত হয়। এই সময় তাদের মধ্যে বেশ হাতাহাতি সৃষ্টি হয়। একসময় নীল ঋষুকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। সে ঋষুকে গলা চেপে প্রায় মেরেই ফেলছিল। তখনই রানী সেই খাসির মাংসের সেই বড় পিসটা দিয়ে পেছন থেকে নীলের মাথায় আঘাত করে। আর এই খাসির অংশটা এত বড় আর ভারী ছিল যে একবার বাড়ি দেওয়াতেই নীল আঘাত পেয়ে সেখানেই মারা যায়। আর যখন তারা বুঝতে পারে নীল মারা গিয়েছে তখন তো রানী অনেক বেশি কাঁদতে থাকে, এটা ভেবে যে সে কি করে ফেলেছে। আর ঋষু তো মাথায় হাত দিয়েই বসে পড়ে। তারা দুজনেই বেশ ঘাবড়ে যায় এটা ভেবে
যে তারা একজনের মার্ডার করে ফেলেছে। তাদের দুজনের কেউই বুঝতে পারছিল না এখন তারা কি করবে। রানী তখন রিশুকে বলে সে যেন পুলিশকে ফোন করে। তখন রিশু রানীকে বলতে থাকে সে এমনটা মোটেও করবে না। সে নীলের মতো একটা বদমাশের মৃত্যুর কারণে রানীকে কখনোই শাস্তি পেতে দিবে না, আর এটা কেবলমাত্র একটা দুর্ঘটনা ছিল। তাই তারা ভাবতে থাকে এখন কি করা যায়। তখনই তার দীনেশ পণ্ডিতের উপন্যাসের একটা সাসপেন্স থ্রিলার গল্পের কথা মনে পড়ে। এরপর সে রানীকে বলে সে যেমনটা বলছে রানী যেন কোনো প্রশ্ন না করে তেমনটাই করে। কথা বলে সে নীলের কাপড় খুলে নিজে পরে নেয় আর তার কাপড় খুলে নীলকে পরিয়ে দেয়। এরপর সে নীলের হাত কেটে ফেলে। তারপর সে কোনোভাবে নিজের হাতের অংশও কেটে ফেলে। এতে করে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে কোনোভাবে সেটা সহ্য করে নেয় শুধুমাত্র রানীর জন্য। এদিকে রানী সেই রক্তের দাগগুলো মেটানোর জন্য ঘর মুছতে থাকে। এরপর রিশু রানীকে নর্মালি বাইরে গিয়ে বাজারে যেতে বলে। রানীও ঠিক এমনটাই করে। এরপর সে সেই কাজগুলোই করে যেগুলো আমরা গল্পের শুরুতে তাকে করতে দেখেছি। সে বাজারে গিয়ে খাসির দোকানে যায়। এরপর সে সেই খাসির অংশটা দোকানদারকে দেয় যেটা দিয়ে সে নীলকে মেরে ফেলেছিল। রানী দোকানদারকে সেই বড় অংশটার ছোট ছোট টুকরো করে দিতে বলে। এরপর বাড়ি ফিরে সেই মাংসের টুকরোগুলোই কুকুরকে খাওয়াতে থাকে যাতে করে পুলিশ কোনো প্রমাণ না পায়। এদিকে রিশু তাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডারের মুখ ওপেন করে দেয়, আর এরপর সে সেখানে আগুন লাগিয়ে নিজে দ্রুত পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায় আর নদীতে গিয়ে ঝাঁপ দেয়। এর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে ব্লাস্ট হয়ে যায়, আর রানী ঠিক সেভাবেই বাড়িতে আসে যেমনটা আমরা গল্পের শুরুতে দেখেছি। তো এখানে এই উপন্যাস পড়ে ইন্সপেক্টর কিশোর বুঝতে পারে সেদিন অ্যাক্সিডেন্ট রিশুর নয় বরং নীলের হয়েছিল, আর নীল মারা গিয়েছিল। এরপর রিশু রানীকে বাঁচানোর জন্য নিজের হাত বিসর্জন দিয়েছিল যাতে করে সেখানে তার হাত দেখে পুলিশ ভেবে নেয় সেখানে রিশুর মৃত্যু হয়েছে। এদিকে রিশু যখন নদীতে সাঁতার কাটছিল তখন সে ঠিকমতো সাঁতারও কাটতে পারছিল না, কেননা তার একটা হাত কাটা ছিল আর সেখান থেকে অনেক বেশি রক্ত গড়িয়ে পড়ছিল। তো কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে যায় আর পানির নিচে তলিয়ে যেতে থাকে। তো এই সবকিছু বুঝতে পেরে কিশোর বলতে থাকে নিজের স্ত্রীর প্রেমিককে খুন করায় স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী কত কিছু প্ল্যান করে, কিন্তু সে তো নিজের জীবনই বাঁচাতে পারল না। তো দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা রানীকে দেখতে পাই যে কিনা ট্রেন থেকে নেমে কোথাও একটা যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমরা রানীর পেছনে রিশুকেও দেখতে পাই। এখানে আমরা জানতে পারি সেদিন রিশু পানিতে ডুবে মারা যায়নি, সে কোনোভাবে সারভাইভ করেছিল। সে অজ্ঞান হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে এসেছিল, তাই সে নদীর পাড়ে উঠতেও সক্ষম হয়েছিল। তো এখানে রিশু রানীর হাত ধরে সেখান থেকে যেতে থাকে। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। এভাবে করেই তারা তাদের জীবনের নতুন একটা সূচনা করে, যেটা রিশুর অসম্ভব ভালোবাসা আর স্যাক্রিফাইসের কারণেই সম্ভব হয়েছিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রানীকে বৃষ্টির মধ্যে কোথাও একটা দৌড়ে আসতে দেখি। সে প্রাণপণে দৌড়াচ্ছিল, না জানি তার জীবনে কি হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই সে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়েই বলতে থাকে তার স্বামী তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে, সে তাকে অনেক মারধরও করেছে, আর এখান থেকে বের হলেই তার স্বামী তাকে মেরে ফেলবে। তাই সে পুলিশকে আরো বলে পুলিশ যেন তার স্বামীকে অ্যারেস্ট করে নেয় আর তাকে তার স্বামীর হাত থেকে বাঁচায়। সেইভাবে পালিয়ে পালিয়ে আর বাঁচতে পারছে না। কিন্তু রিশু আর রানীর তো সবকিছু ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি এমন হলো যে রানী এখন এই সব কথা বলছে? এই সব ব্যাপারে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে এই ঘটনার 2 মাস পূর্বে। আমাদেরকে ভারতের আগ্রা শহর দেখানো হয়। একজন ব্যক্তি নিউজ দেখছিল, যেখানে নিউজে বলা হচ্ছিল যমুনা নদীতে একটা ব্রিজ ভেঙে যাওয়ায় অনেক কুমির আগ্রার ভেতর চলে এসেছে, আর সেই কুমিরগুলো ছিল প্রাণঘাতী। তাই নিউজে জানানো হয় কেউ যেন নদীর পানিতে না নামে, কেননা এতে তাদের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। যখন সেই ব্যক্তি নিউজ দেখছিল তখনই তার বাড়িতে অভিমন্যু নামের একজন লোক আসে, যে কিনা পেশায় একজন কম্পাউন্ডার। দেখতে খুবই সাদাসিধা একজন মানুষ। তো দেখা যায় সেই বাড়িতে থাকা এক মহিলার ব্লাড প্রেশার চেক করার জন্যই এখানে এসেছিল। এখানে তার হাতে আমরা অনেকগুলো টমেটো দেখতে পাই। আসলে সে এগুলো বেশ সস্তায় পাওয়ায় কিনে নিয়েছে। তখনই সেখানে রানী চলে আসে, আর আমরা জানতে পারি রানীও এই বাড়িতেই ভাড়া থাকে। তো রানী অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিল, তাই হঠাৎ করেই অভিমন্যুর সাথে তার ধাক্কা লেগে যায়। এতে করে অভিমন্যুর হাতে থাকা সব টমেটো নিচে পড়ে যায়। এটা দেখে রানী দ্রুত তাকে সাহায্য করার চেষ্টা করে আর টমেটোগুলো তুলে দিতে থাকে। এই সময় তারা দুজনের দিকে তাকিয়ে স্মাইল পাস করে। অভিমন্যুর চাহনি দেখে আমরা বুঝতে পারি সে রানীকে পছন্দ করে ফেলেছে। তখনই রানীর কাছে একটা ফোন কল আসে। তাকে জানানো হয় আজ তার যেই ব্রাইডাল মেকওভার করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এটা শুনেই তো তার মন খারাপ হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি
যে রানী এখানে একটা পার্লারে কাজ করত। তো তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ায় সে বেশ রেগে যায়, সেই সাথে বিরক্তও হয়ে যায়, কেননা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ায় তার অনেক লস হয়ে গিয়েছে। তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের পার্লারের উদ্দেশ্যে। অভিমন্যু তখন তাকে এভাবে তাড়াহুড়ো করে বেরোতে দেখে, আর সে লক্ষ্য করে তাড়াহুড়োর জন্য রানী তার সাথে নিজের দুটো ডামি ডল নিতে ভুলে গিয়েছে। তাই অভিমন্যু তাড়াতাড়ি করে রানীর পেছন পেছন যেতে থাকে ওই ডামি ডলগুলো নিয়ে। কিন্তু ততক্ষণে রানী রিকশায় উঠে গিয়েছিল, সে রিকশাতে করে নিজের পার্লারে যাচ্ছিল। অভিমন্যু তখন রানীর রিকশার পেছনে দৌড়ে যেতে থাকে। মূলত সে চাইছিল রানীকে ইমপ্রেস করতে, কারণ তার যে রানীকে পছন্দ হয়ে গিয়েছিল। তো রানী যখন পার্লারে গিয়ে পৌঁছায় তখন অভিমন্যু সেখানে হাঁপাতে হাঁপাতে গিয়ে পৌঁছায়। সে রানীকে গিয়ে তার ডামি ডল দুইটা ফিরিয়ে দেয়। রানী তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে অভিমন্যুকে ধন্যবাদও দেয়। এরপর সে তাকে প্রশ্ন করে সে কি শুধুমাত্র এই ডামি ডল ফিরিয়ে দিতেই এত দূর এসেছে। রানীর এই প্রশ্ন শুনে তো অভিমন্যু কিছুটা হকচকিয়ে যায়। তাই সে এবার বাহানা দিয়ে বলতে থাকে আসলে এমনটা নয়, তার পাশের দোকানে কাজ ছিল তাই সে এখানে এসেছিল, আর আসার সময় এই ডামি ডল দুইটাও নিয়ে এসেছে। কিন্তু দেখা যায় পাশের দোকানটা তো ছিল একটা কফিনের দোকান। তাই রানীও এটা দেখে বুঝতে পারে যে অভিমন্যু তাকে মিথ্যা বাহানা দিচ্ছে। আর অভিমন্যু নিজেও তখন কিছুটা অকওয়ার্ড ফিল করে, কারণ সে যে রানীকে ইমপ্রেস করতে যাচ্ছে সেটা তো এখনই ফাঁস হয়ে গেল। তো রানীও এই ব্যাপারগুলো বুঝতে পেরে আর কথা বাড়ায় না। এরপর অভিমন্যুকে বলে তার পার্লারে এখন কিছু জরুরি কাজ আছে, তাই সে অভিমন্যুর সাথে পরে কথা বলবে। এসব বলেই রানী পার্লারের ভেতরে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। কিন্তু দেখা যায় অভিমন্যু সেখান থেকে কোথাও যায় না, সে সেখানেই তার পার্লারের বাইরে বসেই রানীর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ রানী তাকে বলেছে সে তার সাথে পরে কথা বলবে। সে এতটাই ডেসপারেট যে সারা দিন কেটে সন্ধ্যা হয়ে যায়, তবুও অভিমন্যু সেখানেই বসে থাকে। রানীও এই বিষয়টা লক্ষ্য করে, তার কাছেও বিষয়টা অদ্ভুত লাগে। তো কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টি নেমে আসে, কিন্তু তখনও অভিমন্যু সেখানেই বসেছিল। এটা দেখার পর রানীরও খারাপ লাগে, তাই সে একটা ছাতা নিয়ে অভিমন্যুর কাছে যায়। সে সেটা অভিমন্যুকে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখনই দেখা যায় অভিমন্যু রানীকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কি শুক্রবার তার সাথে মুভি থিয়েটারে গিয়ে মুভি দেখবে। আমরা বুঝতে পারি সত্যি অভিমন্যু রানীকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। তো অভিমন্যুর মুভি দেখার প্রস্তাবে রানীও রাজি হয়ে যায়। আর তখনই সেখানে ঋষুর এন্ট্রি হয়। রানী দূর থেকেই তাকে লক্ষ্য করে, তারা দুজনেই একে অপরকে দেখে স্মাইল করে। এরপর দেখা যায় তারা দুজনেই বৃষ্টিতে নিজেদের ছাতা নিয়ে একই রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু তারা কেউই কারো কাছাকাছি আসে না। তারা একে অপরের পাশাপাশি কিন্তু অনেক দূরত্ব বজায় রেখে হাঁটতে থাকে। তারা সকলের আড়ালে একে অপরের হাত স্পর্শ করে। সবার আড়ালে থেকেও তারা তাদের সম্পর্ক বজায় রেখেছে, কারণ তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এখানে আমরা জানতে পারি ঋষু আর রানী দুজনেই এখন আলাদা বাড়িতে থাকে। তারা সে যে নিজেদের শহর থেকে পালিয়ে আগ্রাতে চলে এসেছিল তখন থেকে এখন পর্যন্ত তারা পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর এখানে নতুন পরিচয় তারা থাকছে, যাতে করে তাদেরকে কেউ ধরতে না পারে। আর তারা তাদের সম্পর্ক এভাবেই চালিয়ে যাচ্ছে। রানী যেমন চেয়েছিল একটা ডেসপারেট ভালোবাসার গল্প হবে তার জীবনে, এখন সেটাই হচ্ছে। ভালোবাসার জন্য তারা কত কি না করছে। যাই হোক, তো দেখা যায় ঋষু এখন একটা পিজা ডেলিভারি কোম্পানিতে চাকরি করে, আর সে নিজের কাটা হাতের জায়গায় একটা নকল হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যাতে করে কেউ তাকে দেখে সন্দেহ করতে না পারে। কিন্তু তারা একসাথে হ্যাপিলি থাকার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে। তারা এই দেশ থেকে একেবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যাতে করে সারা জীবনের জন্য পুলিশের হাত থেকে তারা বাঁচতে পারে। তো তারা এখান থেকে পালিয়ে থাইল্যান্ড চলে যাওয়ার প্ল্যান করছিল। সেজন্যই ঋষু গুড্ডু নামক একজন ট্রাভেল এজেন্টের সাথে গিয়ে দেখা করে, যে কিনা তাদের থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দিতে চেয়েছিল। কারণ এই দেশে থাকলে তাদের বিপদ আরো বাড়বে, যে কোনো সময় তারা পুলিশের হাতে ধরাও পড়ে যেতে পারে। কিন্তু তারা এই সব কিছুকে পেছনে রেখে দুজন মিলে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছিল, তাই তো এত কষ্ট করা। তো ঋষু এখানে রানীর দেওয়া টাকা গুড্ডুকে দিয়ে দেয় আর বলে সে যেন দ্রুত তাদের থাইল্যান্ড যাওয়ার ব্যবস্থা করে। গুড্ডু জানায় 2 মাসের মধ্যেই তারা দুজনেই থাইল্যান্ডে পৌঁছে যেতে পারবে। তাদের ভবিষ্যতের জন্য আরো সেভিংস করতে ঋষু পিজা ডেলিভারির পাশাপাশি একটা কোচিংয়েও ক্লাস নিতে শুরু করে। সেখানে সে কিছু ছাত্রদের পড়াতো। আর ঋষু যেই বাড়িতে ভাড়া থাকতো সেই
বাড়ির মালকিন ছিল পুনাম নামের একটা মেয়ে, যে কিনা রিশুকে অনেক বেশি পছন্দ করত। সে বিভিন্নভাবে রিশুকে এটা বোঝাতে চাইতো যে সে তাকে ভালোবাসে, আর এজন্যই নানা রকমের বাহানা করত শুধুমাত্র রিশুর কাছে আসার জন্য। সে সর্বক্ষণ এই চেষ্টা চালিয়েই যেত, কিন্তু রিশু তো সবসময়ই পুনমকে এড়িয়ে চলত, কারণ সে তো রানীকে ভালোবাসে। তো একদিন যখন সাহায্যের বাহানায় পুনম আবারও রিশুর কাছে আসার চেষ্টা করে, তখনই তার কাছে রানীর ফোন কল আসে। তাই রিশু রানীর সাথে কথা বলতে বলতেই সেখান থেকে চলে যায়। তারা একটা জায়গায় গিয়ে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ যে কোনো জায়গায় তো আর তারা দেখা করতে পারবে না। তাই তারা একটা গোপন জায়গা সিলেক্ট করে, সেখানে গিয়েই তারা একে অন্যের সাথে দেখা করে। কিন্তু সেই জায়গাতেও তারা সরাসরি একে অপরের সাথে কথা বলছিল না। তারা দেখা করে ঠিকই, কিন্তু সরাসরি কথা না বলে ফোনে কথা বলতে থাকে। তারা খুব সতর্কতার সাথে এই কাজগুলো করে, যাতে কারো কাছে কোনোভাবে ধরা না পড়তে হয়। রানী তখন রিশুকে বলে আজ তার বাড়ির মালিকেরা কেউ বাড়িতে থাকবে না, তাই রিশু চাইলে রাতে তার বাড়িতে আসতে পারে, তারা কিছু সুন্দর মুহূর্ত কাটাবে। রিশু তখন রানীকে জানায় ঠিক আছে। তো এরপর সে রানীকে এটাও বলে যে তার একজন এজেন্টের সাথে কথা হয়েছে, আর সে জানিয়েছে 2 মাসের মধ্যেই তাদের থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আর সেখানে একবার যেতে পারলেই তাদের আর কোনো চিন্তা থাকবে না। এরপর রিশু রানীকে অভিমন্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। আমরা বুঝতে পারি অভিমন্যু যে রানীকে পছন্দ করত, এই ব্যাপারে রিশুও জানতো। রানী তখন হেসে বলে অভিমন্যু সত্যিই তাকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু এতে তার কোনো কিছুই যায় আসে না, কারণ সে তো একমাত্র রিশুকেই ভালোবাসে। তখনই রিশু রানীকে অভিমন্যুর ব্যাপারে এটা সেটা বলে রাগাতে থাকে। অন্যদিকে আমরা অভিমন্যুকে দেখি, যে কিনা খুব সুন্দরভাবে রেডি হয়েছিল, কেননা সেদিন ছিল শুক্রবার, আর আজ তার রানীর সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। তো সেখানে গিয়ে সে রানীর জন্য একটা ফুলের বুকে কিনে নেয়। এরপর সে ওই সিনেমা হলের সব টিকিটও কিনে নেয়, যাতে করে সে খুব ভালোভাবে রানীর সাথে কিছু সময় কাটাতে পারে। তো সে তো সেখানে বসে রানীর জন্য অপেক্ষা করতে থাকে যে কখন রানী আসবে আর তারা কিছু সুন্দর মুহূর্ত কাটাবে। কিন্তু দেখা যায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও রানী সেখানে আসে না। তাই অভিমন্যুর মনটাই খারাপ হয়ে যায়। আর এদিকে রানী তো নিজের বাড়িতে রিশুর সাথে রোম্যান্স করছিল। তার বাড়িতে কেউ না থাকার সুযোগে রিশু সেখানে এসেছিল, আর তারা একসাথে সময়ও কাটাচ্ছিল। এদিকে অপেক্ষা করতে করতে অনেকটা সময় কেটে যায়। অভিমন্যু বুঝতে পারে রানী হয়তো আসবে না, তাই সে রানীর সাথে দেখা করতে সোজা চলে যায় তার পার্লারে। সেখানে গিয়ে সে দেখতে পায় রানী তো একজন মহিলার মাথায় কালার করে দিচ্ছিল। তখনই টিভিতে নিউজ হতে থাকে কুমির আগ্রার রাস্তার ভেতর পর্যন্ত চলে এসেছে। তো সেই সময় রানী সেখানে অভিমন্যুকে লক্ষ্য করে, যে কিনা বৃষ্টিতে ভিজে সেখানে এসেছিল। তো তাকে সেখানে দেখেই তো রানী কিছুটা চমকেই যায় যে এই ছেলে আবারও এই পর্যন্ত চলে এসেছে। তখনই অভিমন্যু রানীকে জানায় আজ তাদের একসাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। সে তো তার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল, কিন্তু রানী না যাওয়ায় সে বাধ্য হয়ে এখানে চলে এসেছে। রানী তখন অভিমন্যুর কাছে ক্ষমা চায়, তার সাথে মুভি দেখতে যেতে না পারায়। সে বলে তার কিছু কাজ ছিল যে জন্য তাকে ব্যস্ত হয়ে যেতে হয়, তাই সে যেতে পারেনি। তখন অভিমন্যু তাকে বলে যে তার মাফ চাইতে হবে না, সে যেন পরের শুক্রবারে তার সাথে মুভি দেখতে যায়, তাহলেই হবে। রানীও তখন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে রানী আর রিশু একটা বাজারে গিয়ে একে অন্যের সাথে দেখা করে, কিন্তু এবারও তারা ফোনে একে অপরের সাথে কথা বলতে থাকে। রানী রিশুকে আজ অভিমন্যুর পার্লারে আসার ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। যখন তারা এভাবে কথা বলছিল, তখনই সেখানে একটা চোর এসে রানীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। তখন রিশু আর রানীও সেই চোরকে ধরার জন্য তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু সেই চোরকে ধরার আগেই রিশু লক্ষ্য করে সেখানে পুলিশ চলে এসেছে। তাই রিশু দ্রুত লুকিয়ে পড়ে, না হলে সে আজই পুলিশের হাতে ধরা পড়ে যাবে। তো দেখা যায় একজন পুলিশ সেই চোরের পেছন পেছন যেতে থাকে, আর আমরা দেখতে পাই সেখানে পুলিশ অফিসার আর কেউ নয়, বরং ইন্সপেক্টর কিশোর। তার পোস্টিং এখানে হয়েছিল, আর আমরা তো তাকে আগেও দেখেছি। যেই কিশোর এই রানী আর রিশুর কেসের পেছনে পড়েছিল, ভাগ্যক্রমে তারা সবাই আবারও একই শহরে এসে পৌঁছেছে। তো এখানে ইন্সপেক্টর কিশোরকে দেখেই রানী নিজের মুখ লুকাতে থাকে, যাতে সে তাকে দেখতে না পায়। কিন্তু ইন্সপেক্টর কিশোর তো ঠিকই রানীকে দেখে ফেলে। এ কারণেই রানী দ্রুত সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু এতেও কোনোই লাভ হয় না, কারণ ইন্সপেক্টর কিশোরও তাকে ফলো করে করে তার বাড়ি পর্যন্ত চলে আসে।
এরপর সে রানীকে তার ব্যাগ ফিরিয়ে দেয়। রানী তখন কিশোরকে বলে শেষ পর্যন্ত সে তাকে খুঁজে বের করেই ছাড়লো। এই কথা শুনেই তো কিশোর হাসতে থাকে আর বলে সে দীনেশ পণ্ডিতের সাসপেন্স থ্রিলার বইটা পড়েছে, যেটা রানী পড়ত। সে আরো বলে দীনেশ পণ্ডিতের বইয়ের ক্লাইম্যাক্সটা খুব ইন্টারেস্টিং ছিল, কিভাবে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য একজন স্বামী স্ত্রীর প্রেমিককে মেরে ফেলে আর এর বিনিময়ে নিজের হাত বিসর্জন দেয়। সেটা শেষেই বইটা পড়েই জানতে পেরেছে। তার এসব কথা শুনে রানী বেশ ঘাবড়ে যেতে থাকে। তার চেহারার রঙও পরিবর্তন হয়ে যায়, কারণ সে আঘাত করার পরই তো নীল মারা গিয়েছিল আর তাকে বাঁচাতেই ঋষু এত কিছু করেছে। সিলিন্ডারের বিস্ফোরণ ঘটানো থেকে শুরু করে নিজের হাত কেটে ফেলা, এই সব কিছু। কিন্তু এত কিছুর পরও ইন্সপেক্টর কিশোর সব ধরে ফেলেছে। যাই হোক, তো রানী যে ঘাবড়ে গিয়েছে এটা ইন্সপেক্টর কিশোর খুব ভালোভাবেই লক্ষ্য করে। এরপর সে রানীকে বলে বহু বছর যাবৎ কেউ একজন তাদের খুঁজে বেড়াচ্ছে। এখন কিশোর এখানে কার কথা বলছে এটা তো আমরা গল্পের সামনে গেলেই জানতে পারবো। তো কিশোর সেখান থেকে চলে যাওয়ার পরে রানী ঋষুকে ফোন দেয়। সে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে এটাও বলে যে ইন্সপেক্টর কিশোর দীনেশ পণ্ডিতের সেই বইটাও পড়ে ফেলেছে, যেটা পড়েই তারা এই সব প্ল্যানিং করেছিল। তো এসব শুনে ঋষু রানীকে সান্ত্বনা দিয়ে বলে ইন্সপেক্টর কিশোর কেবলমাত্র রানীকে ভয় দেখানোর জন্যই এমনটা বলেছে, তার কাছে কোনো প্রমাণ নেই। তাই রানী যেন নিজেকে স্বাভাবিক রাখে, নয়তো পুলিশ আরো বেশি তার পেছনে পড়ে থাকবে। তো এরপরই দেখা যায় রানী অভিমন্যুর সাথে মুভি দেখতে চলে যায়। ঋষুও সেখানে গিয়েছিল, কিন্তু সে তাদের থেকে কিছুটা দূরে বসেছিল। কিন্তু কিছুক্ষণ পর রানী আর ঋষু দুজনেই লক্ষ্য করে সেই সিনেমা হলে তো ইন্সপেক্টর কিশোর উপস্থিত রয়েছে। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে ইন্সপেক্টর কিশোর রানীর পিছু করছে, তার গতিবিধির উপর নজর রাখার জন্য। রানী তো এটা দেখে বেশ ঘাবড়ে যায় আর ঋষুও কিশোরকে দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে আসে। সে ভালো করেই বুঝতে পারে যে পুলিশ রানীর মাধ্যমে তাকে রিচ করার চেষ্টা করছে। তাই সে ওয়াশরুমে গিয়ে নিজের ফোন থেকে সিম খুলে ফেলে আর সেটা সেখানেই নষ্ট করে ফেলে, যাতে কেউ আর তার লোকেশন ট্রেস করতে না পারে। তো রাতে যখন রানী ঋষুকে ফোন করে সে তাকে ফোনে পায় না, তাই সে খুবই ঘাবড়ে যায় আর এজন্যই ঋষুকে খুঁজতে সে সোজা তার বাড়িতেও চলে যায়। কিন্তু সেখানে গিয়েও সে দেখতে পায় ঋষুর বাড়ি তো তালা বন্ধ। তাই সে খুবই টেনশনে পড়ে যায় যে ঋষু আবার কোথায় চলে গেল। তো এরপরে একদিন রানী যখন নিজের পার্লারে কাজ করছিল তখনই তার পার্লারের সামনে একটা ময়লার গাড়ি চলে আসে। রানী সেই ড্রাইভারকে দ্রুত ময়লার গাড়ি তার পার্লারের সামনে থেকে সরাতে বলে। তখন সে লক্ষ্য করে সেই ময়লার গাড়িতে দীনেশ পণ্ডিতের বইয়ের কিছু লাইন লেখা রয়েছে। রানী তখন দ্রুত সেই ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি দীনেশ পণ্ডিতের ফ্যান, যে কারণে তার বইয়ের লাইন নিজের গাড়িতে লিখে রেখেছে। তখন ড্রাইভার খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে সে এই নামের কোনো লেখককেই চেনে না। এক পাগল তার গাড়িতে এসব লিখেছে আর বলেছে রানীর পার্লারের সামনে গিয়ে তার গাড়ি একবার দাঁড় করাতে। ড্রাইভারের কথা শুনেই রানী বুঝতে পারে এটা আর কেউ নয় বরং ঋষুর কাজ। তাই সে আর কিচ্ছু না বলে নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দীনেশ পণ্ডিতের লেখা একটি বই বের করে, যেখানে ঋষুর লেখা সেই লাইনগুলো বের করে সে পড়তে থাকে। একসময় রানীর কাছে ঋষুর ফোন কল আসে, যে কিনা একটা ফোন বুথ থেকে রানীকে ফোন করেছিল। সে রানীকে জানায় রানীর মাধ্যমে পুলিশ তার কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তাই সে নিজের সিম নষ্ট করে ফেলেছে। সে আরো জানায় আগামী সপ্তাহেই তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, তাই রানী যেন প্রস্তুত হয়ে থাকে। কিন্তু রানী তো অনেক বেশি ভয় পেতে থাকে, কেননা চারপাশে পুলিশ ছড়িয়ে ছিটিয়েছিল আর সর্বদা তারা তার উপরেই নজর রাখছিল, যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারে। তাই এই নিয়ে সে খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু ঋষু রানীকে সাহস যোগায় আর বলে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, তাই রানী যেন ভয় না পায় আর মনে সাহস রাখে। পুলিশরা তাদের কিছুই করতে পারবে না, তারা দুজন একসাথে সবকিছু সামলে নিবে। তো পরদিনই দেখা যায় পুলিশ স্টেশন থেকে রানীকে ডেকে পাঠানো হয়। ইন্সপেক্টর কিশোর রানীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে রানীকে জিজ্ঞেস করে নৈতিক বার্মা নামের লোকের সাথে তার কি ধরনের সম্পর্ক, সে কি তার বন্ধু নাকি লাভার। সে আরো জানায় পুলিশ রানীর ফোনের কল রেকর্ড চেক করে দেখতে পেয়েছে রানীর ফোন থেকে এই ব্যক্তির নাম্বারে অনেকবার কল গিয়েছে আর রানী তার সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলে।
প্রায় সময়ই তারা একে অপরের সাথে কথা বলে। তাই কিশোর এবার সেই ব্যক্তির পরিচয় রানীকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রানী তার কথার ঠিকমতো জবাবই দেয় না। মূলত রিশুই নৈতিক বার্মা ছদ্মনামে এখানে বসবাস করত, যাতে কেউ তাকে ধরতে না পারে। যাই হোক, তো রানী তখন এই টপিকটা পরিবর্তন করে কিশোরকে দীনেশ পণ্ডিতের ব্যাপারে বলতে থাকে। কিশোর তো এসব শুনে হাসতে থাকে আর বলতে থাকে রানী শেষমেশ দীনেশ পণ্ডিতকে এই বিষয়ের মধ্যে টেনেই আনলো। জবাবে রানী বলে তাকে তো আনতেই হতো, কেননা 30 বছর আগে ঠিক এভাবেই পুলিশের থেকে অপমানিত হয়ে তাকে ফিরতে হয়েছিল, আর তারপর সে নিজের অপমানের প্রতিশোধ তার বইয়ের মাধ্যমে নিয়েছিল। তার বইয়ে পুলিশের জিত কখনোই হয় না, তার বইয়ের শেষে পুলিশ সবসময় হেরে যায়। তো রানী যখন এসব বলছিল তখনই সেখানে মৃত্যুঞ্জয় নামের অন্য একজন পুলিশ অফিসার চলে আসে। ইন্সপেক্টর কিশোর তখন জানায় নীলের সেই কেস এই পুলিশ অফিসারই আবার রিওপেন করেছে, আর এখন সেই এই কেসের তদন্ত করবে। তো মৃত্যুঞ্জয় রানীকে বলতে থাকে সে তার আত্মীয় হয়, কিন্তু রানী তো তাকে চিনতেই পারে না। তখন মৃত্যুঞ্জয় জানায় সে নীলের চাচা হয়। নীল তাকে খুব ভালোবাসতো, আর ঋষিও তাকে খুব ভালোভাবেই চিনত। তারা সবাই তাকে মন্টু আঙ্কেল নামেই চেনে। তো এসব কথা শুনে তো রানী বেশ ঘাবড়ে যায়। সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। মৃত্যুঞ্জয় তখন রানীকে বলতে থাকে নীল হয়তো তার কাছে ঋষুর দূর সম্পর্কের কোনো ভাই ছিল, কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে নীল ছিল নিজের হৃদয়ের অংশ। সে তার জীবনের থেকেও নীলকে বেশি ভালোবাসতো। সে বলে নীলের খুনিকে তো যে করেই হোক সে খুঁজে বের করেই ছাড়বে, আর তাকে তার প্রাপ্য শাস্তি দিবে। এরপরই সে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। যাই হোক, তো এরপর মৃত্যুঞ্জয় রানীকে নৈতিক বার্মার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে রানীকে জিজ্ঞেস করে ওই ব্যক্তি বারবার ট্রাভেল এজেন্সিতে কেন চক্কর লাগায়। জবাবে রানী বলে সে এসব কিছুই জানে না, হয়তোবা সে ঘুরতে অনেক পছন্দ করে তাই ট্রাভেল এজেন্সির কাছে যায়। তো মৃত্যুঞ্জয়ের ধারণা ছিল যে ঋষু আগ্রাতেই আছে, কেননা রানী আগ্রাতে কখনো একা থাকবে না, তারা থাকলে দুজন একসাথেই থাকবে। রানী তখন বলতে থাকে সে মডার্ন যুগের ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, তার কোথাও থাকতে কারোর সাহায্যের প্রয়োজন হয় না, সে একাই সবকিছু ম্যানেজ করে নিতে পারে। তো তার এই কথা শুনে মৃত্যুঞ্জয় খুব হাসতে থাকে, কারণ সে বুঝতে পেরে গেছে ঋষু এই শহরেই আছে। তো এরপর সে রানীকে বলে লোকজন তাকে কাঠঠোকরা পাখি বলে থাকে, কেননা কাঠঠোকরা যেমন কোনো গাছকে ছিদ্র করে ফেলা না পর্যন্ত থামে না, ঠিক তেমনি সেও কোনো কিছুর পেছনে পড়ে গেলে এর শেষ অবধি না গিয়ে থামে না। সে তার কথা দ্বারা রানীকে বুঝিয়ে দেয় সেই কেসের শেষ পর্যন্ত গিয়েই ছাড়বে। এরপর মৃত্যুঞ্জয় রানীকে বলে রানীর যখন ঋষুর সাথে দেখা হবে তখন যেন সে ঋষুকে জানিয়ে দেয় যে মন্টু চাচা ফিরে এসেছে। তো পরবর্তীতে মৃত্যুঞ্জয়ের কথায় পুরো আগ্রাতে পুলিশ ফোর্স ছড়িয়ে পড়ে ঋষুকে খোঁজার জন্য। মৃত্যুঞ্জয় তখন সকলকে ঋষুর ছবি দিয়ে দেয় তাকে খুঁজে বের করতে। সে এখন একদম উঠে পড়ে লাগে, আর চারদিকে পুলিশ ফোর্স ঋষুর ছবি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় পুলিশ সেই এলাকাতে চলে যায় যেখানে রানী থাকতো। তারা সেই ট্রাভেল এজেন্সিতেও যায় যেখান থেকে ঋষু তার আর রানীর থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করছিল। ঋষুও তখন সেদিকেই আসছিল, কিন্তু পুলিশকে দেখেই সে দ্রুত লুকিয়ে পড়ে। সে দেখতে পায় পুলিশ সেই ট্রাভেল এজেন্ট গুড্ডুকে ধরে নিয়ে যাচ্ছে। সে সেখানে মৃত্যুঞ্জয়কেও দেখতে পায়। এসব দেখে সে তো বেশ ঘাবড়ে যায় যে সে এবার ধরা পড়ে যাবে না তো, কারণ মৃত্যুঞ্জয়কে তো সে খুব ভালো করেই চেনে। সে কোনো কিছুর শেষ না দেখে থামে না। অন্যদিকে ইন্সপেক্টর কিশোর সেই বাড়িতে চলে গিয়েছিল যেখানে ঋষু ভাড়া থাকতো। সে বাড়ির মালিক পুনমকে ঋষুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে এই ব্যক্তিকে কোথাও দেখেছে কিনা। পুনম তো ঋষুর ছবি দেখেই চিনে ফেলে, কিন্তু সে পুলিশকে ঋষুর ব্যাপারে কিছুই বলে না। সে পুলিশদেরকে ইগনোর করে বলে তার একটা কাজ আছে, সেটা সেরে এসে সে পুলিশদের সাথে কথা বলছে। এরপরই সে চলে যায় উপর তলায় ঋষুর কাছে, আর সে দ্রুত ঋষুকে জানায় নিচে পুলিশ এসেছে তাকে খোঁজার জন্য। এখন ঋষু যদি বলে তবে পুনম নিচে গিয়ে পুলিশকে বলবে যে সে ঋষুকে চেনে না। ঋষু তো এসব শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে কেবল পুনমের দিকেই তাকিয়ে থাকে। পুনমও বুঝতে পারে, আর সে এখান থেকে দ্রুত নিচে গিয়ে পুলিশের কাছে জানায় যে সে এই ব্যক্তিকে চেনে না। তাই পুলিশও সেখান থেকে চলে যায়।
সে আসলে রিশুকে খুব পছন্দ করত, তাই তাকে সে এভাবে বাঁচিয়ে দিল। তো এরপর রাতের বেলা দেখা যায় রিশু লুকিয়ে লুকিয়ে রানীর বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য। সে অনেক বেশি ভয় পেয়েছিল, তাই রানী দ্রুত তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। রিশু তখন রানীকে বলতে থাকে তাদের সব প্ল্যানিং শেষ হয়ে গেছে, মন্টু চাচা শহরের ডিএসপি হয়ে এসেছে, এখন আর কোনোভাবেই তারা এখান থেকে পালাতে পারবে না। সে খুবই ধুরন্ধর লোক, মন্টু চাচা তো ট্রাভেল এজেন্টকেও অ্যারেস্ট করে নিয়ে গেছে, এখন আমরা কি করব, কোথায় যাব? রানী তখন রিশুকে বলে তারা এখন এখান থেকে পালিয়ে যাবে, এখানে আর এক মুহূর্তও না। এই কথা শুনেই রিশু বলে যদি তারা এখান থেকে পালিয়ে যায় তবে মন্টু চাচা আরো বেশি মজা পাবে আর তাদের পেছনে আরো বেশি করে পড়ে থাকবে, তার কাজই এটা। রিশু তখন বাধ্য হয়ে বলে সে এবার সারেন্ডার করে দিবে পুলিশের কাছে, এছাড়া আর কোনো উপায় নেই। এসব শুনে রানী তাকে একটু শান্ত করার চেষ্টা করে আর কোনোভাবে বুঝাতে থাকে। সে রিশুকে বলে তারা জোয়ালাপুর থেকে এত দূরে এসেছে কি সারেন্ডার করে দেওয়ার জন্য, এমনকি সে নিজের হাতও কেটে ফেলেছে আর এখন পাগলামি করে পুলিশের কাছে সারেন্ডারের কথা বলছে, তাহলে তাদের এতদিন পালিয়ে থাকার কি মানে হলো? রানী আসলে যে কোনোভাবেই রিশুকে শান্ত করার চেষ্টা করে। তখনই রানীর সাথে দেখা করতে অভিমন্যু তার বাড়িতে চলে আসে। রানী উপরতলা থেকেই অভিমন্যুকে দেখতে পায়। তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। সে রিশুকে গিয়ে বলতে থাকে মন্টু চাচার ধারণা রানী রিশুর সাথে আছে, তার এই ধারণা বদলানোর জন্য রানীর কাছে একটা প্ল্যানিং রয়েছে। রিশু যেন তার উপর ভরসা রাখে। এখন রানী কি প্ল্যানিং করেছে এই সম্পর্কে তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো রাতের বেলা রানী অভিমন্যুর সাথে দেখা করতে যায়। অভিমন্যু রানীর সাথে সিনেমা দেখতে রাস্তায় তার জন্য অপেক্ষা করছিল। রানী আজ লাল শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজেগুজে বৃষ্টিতে ভিজতে ভিজতে অভিমন্যুর কাছে চলে যায়। অভিমন্যু তো তাকে দেখেই তার হার্টবিট বেড়ে যায়, কারণ সে তো তাকে খুব বেশি পছন্দ করে। তো রানী অভিমন্যুকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে সে কি তাকে বিয়ে করবে। অভিমন্যু তো এই কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে রানীকে জিজ্ঞেস করে ভালোবাসা শুরুর আগেই রানী ডিরেক্ট বিয়ের কথা বলছে। রানী তখন অভিমন্যুকে বলে দ্বিতীয়বার তার ভালোবাসার সাহস নেই, তবে সে চেষ্টা করে দেখতে পারে। তো এখানে আমরা বুঝতে পারি অভিমন্যু ভালো করেই জানতো যে রানীর এর আগে বিয়ে হয়েছিল আর তার স্বামী মারা গিয়েছে। সে ঠিক সেই গল্পটাই জানতো যেটা রানী পুলিশকেও জানিয়েছিল। পরের দিন রানী আর রিশু একটা মন্দিরের কাছে গিয়ে দেখা করে। রিশু রানীকে বলে রানী যেসব করার চেষ্টা করছে তা যেন সে বন্ধ করে দেয়। তার এই সব প্ল্যানিং রিশুর মোটেও ভালো লাগছে না। আমরা বুঝতে পারি রানী অভিমন্যুকে বিয়ে করার প্ল্যানিং করেছে, যাতে করে মন্টু চাচা আর এটা সন্দেহ না করে যে রানীর সাথে রিশুর কোনো যোগাযোগ রয়েছে। তো রানী রিশুকে বলে আসলে মন্টু চাচার হাত থেকে বাঁচার এই একটা মাত্রই উপায় রয়েছে, এছাড়া তাদের হাতে আর কিচ্ছু করার নেই। রানী তখন রিশুকে বলে 3 দিন পর অভিমন্যুর সাথে তার বিয়ে, রিশু যেন তার বিয়েতে সময় মতো চলে আসে। এই কথা বলতে গিয়েই রানী কান্না করে ফেলে। রিশুও এই সব কিছু শুনে অনেক দুঃখ পাচ্ছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। পুলিশের হাত থেকে বাঁচতে হলে তাদেরকে তো এরকম কোনো স্টেপ নিতেই হতো। তো পরের দৃশ্যে আমরা রানীকে তার বিয়ের জন্য খুব সুন্দরভাবে বউ সাজতে দেখি। রানীর বিয়েতে মন্টু চাচা আর ইন্সপেক্টর কিশোরও এসেছিল। তারা রিশুর জন্যই অপেক্ষা করছিল এখানে। তাদের ধারণা ছিল রানীর বিয়েতে রিশু অবশ্যই আসবে। যাই হোক, তো এর মধ্যেই রানী আর অভিমন্যুর বিয়ে সম্পন্ন হয়ে যায়। কিন্তু রানীর চোখ তো বারবার রিশুকেই খুঁজে বেড়াচ্ছিল। ফাইনালি সে রিশুকে খুঁজে পায়। সে দেখতে পায় রিশু ব্যান্ড পার্টির দলের মেম্বার হয়ে ছদ্মবেশে সেখানে এসেছে, যাতে তাকে কেউ ধরতে না পারে। তো রিশুকে দেখেই রানীর চোখে পানি চলে আসে। তার খুব কষ্ট হতে থাকে, আর রিশুরও তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কারণ নিজের বউকে যে সে অন্যের সাথে বিয়ে হতে দেখছে, এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে। কিন্তু এখানে তার চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায়ও যে নেই। যাই হোক, তো একটু পরই মন্টু চাচা রানীর দিকে লক্ষ্য করে, আর এরপরই সে ওই ব্যান্ড পার্টির কাছে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে আর রিশুকে দেখতে পায় না। রিশু এর ফাঁকেই সেখান থেকে চলে গিয়েছিল, যাতে সে কারো হাতে ধরা না পড়ে। তো রাতে যখন তাদের বাসর ছিল, তখন অভিমন্যু তো রানীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু রানী কোনো না কোনো ভাবে অভিমন্যুকে আটকে দেয়। সে অভিমন্যুকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে তার কাছে কি হুইস্কি আছে, সে তার সাথে ড্রিঙ্ক করতে চায়। অভিমন্যু বুঝতে পারে রানী এখন কিছুটা স্পেস চাইছে, তাই অভিমন্যু আর রানী একসাথে গল্প করতে থাকে। রানী অভিমন্যুকে জিজ্ঞেস করে সে কি দীনেশ পণ্ডিতকে চেনে। অভিমন্যু জানায় সে দীনেশ পণ্ডিতকে চেনে না। এরপর আবার রানী বলে তার সাথে ঋষুর বিয়ে হওয়ার আগে ঋষুও দীনেশ পণ্ডিতকে জানতো না। যাই হোক, তো অভিমন্যু এবার নিজের কথা বলতে থাকে। সে বলে তার বয়স যখন মাত্র 7 বছর ছিল তখন তার বাবা মা মারা গিয়েছিল, শুধুমাত্র তার চাচা চাচি আর তার ছেলে মেয়েরাই বেঁচে ছিল। কিন্তু যখন অভিমন্যুর বয়স 20 বছর হয়েছিল তখন তারা সকলেও মারা গিয়েছিল। তার পরিবারে শুধুমাত্র সেই বেঁচে ছিল। সে সম্পূর্ণ একা ছিল। তবে পরবর্তীতে তার কম্পাউন্ডারের চাকরি হয়ে যায়, কিন্তু সে এই কাজটাও পছন্দ করত না। সে আরো বলে সে অনেকবার নিজেকে শেষ করে ফেলারও চিন্তা করেছে কিন্তু পারেনি। তো এরপর একদিন সে নিজের হসপিটালে রানীকে দেখেছিল, আর তাকে দেখে প্রথমবারই তার পুরো দুনিয়া থেমে গিয়েছিল। তখন থেকেই সে রানীকে পছন্দ করতে শুরু করে আর নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখতে থাকে। তো পরদিন সকালে দেখা যায় রানী আর অভিমন্যু একসাথে কাজ করে। অভিমন্যু রানীকে কাজ করতে অনেক সাহায্য করে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করতে থাকে। সেই সাথে সে পুলিশের থেকেও লুকিয়ে থাকার চেষ্টা করছিল। তো একদিন রাতে রানী পিজা অর্ডার করে, আর পিজা ডেলিভারি দিতে সেখানে ঋষু চলে আসে। মূলত ঋষুর সাথে দেখা করার জন্যই রানী পিজা অর্ডার করেছিল। তো কিছুক্ষণ পরে অভিমন্যু সেখানে চলে আসে। অভিমন্যু রানীকে বলে সে তো পিজা অর্ডার করেনি। জবাবে রানী বলে সে অভিমন্যুকে সারপ্রাইজ দিতে নিজেই পিজা অর্ডার করেছে। অভিমন্যু তো এটা শুনে বেশ খুশি হয়ে যায়। এরপর একদিন রাতের বেলা তারা একসাথে সাপ লুডো খেলছিল, যেখানে অভিমন্যু রানীর কাছে হেরে যায়। এরপর সে বলতে থাকে সে তো রানীকে জিততে চায়, এই খেলায় নয়। রানী তখন বলে সে অভিমন্যুর জন্য এই ছাদ থেকে লাফ দিতে পারবে, কিন্তু তাকে ভালোবাসতে পারবে না। অন্যদিকে আমরা ঋষু আর পুনমকে দেখি, যেখানে দেখা যায় পুনম ঋষুর কাছাকাছি আসার চেষ্টা করছিল। ঋষু না চাইলেও সে তাকে জোর করতে থাকে। ঠিক তখনই তার বাড়ির সামনে রানী চলে আসে, আর দূর থেকে সে ঋষু আর পুনমকে এই অবস্থায় দেখে ফেলে। আর এই দৃশ্য দেখে সে তো খুবই কষ্ট পায়, আর ঋষুকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। আর রানীকে সেখানে ঋষিও দেখে নেয়, তাই সে দ্রুত পুনমকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। পুনমের এক পা ছিল ভাঙা। পুনম তখন ঋষুকে বলতে থাকে ঋষুকে জানে তার এক পা কিভাবে ভেঙে গিয়েছিল। তো এরপর পুনম বলতে থাকে সে নিজের এক্স বয়ফ্রেন্ডের জন্য 2 তলার ছাদ থেকে নিচে লাফ দিয়েছিল। মূলত পুনম এসব বলে ঋষুকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, যাতে করে ঋষু তার কাছাকাছি আসে। কিন্তু ঋষু তো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে বাজারে গিয়ে রানীর সাথে দেখা করে। ঋষু তখন রানীকে বোঝাতে থাকে যে সে যেটা মনে করছে এমনটা কিছুই নয়। সে আরো বলে পুনম তাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু সে তার ফাঁদে পা দেয়নি। এই বলে সে যখন তার কাছে আসার চেষ্টা করছিল তখনই রানী তাকে ধাক্কা দিয়ে দেয়। রানী অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকে তার আর এসব লুকোচুরি ভালো লাগছে না, হয়তো সে আর ঋষু কখনো একসাথে থাকতেই পারবে না। ঋষু তখন রানীকে বলতে থাকে যে করেই হোক তারা দুজন একসাথে থাকবেই থাকবে, আর এই কারণে যদি তার নিজের মাথাও কেটে ফেলতে হয় সে তাই করবে। এমনিতেও রানীর ভালোবাসা পাওয়ার জন্য সে তো ক্রিমিনাল হয়েই গেছে। রানী তখন ঋষুর কথা শুনে খুব কাঁদতে থাকে। রানী নিজের আর ঋষুর অবস্থার জন্য অনেক বেশি আপসেট ছিল। তো বাড়ি গিয়ে রাতের বেলা সে অনেক বেশি মদ খেতে থাকে। সে সম্পূর্ণ ড্রাঙ্ক হয়ে যায়। তখনই অভিমন্যু তার সাথে দেখা করতে আসে। রানীও তখন তাকে উল্টোপাল্টা অনেক কথা বলতে থাকে। সে অভিমন্যুকে বলে সে তাকে ভালোবাসে না, সে কেবলমাত্র ঋষুর কারণেই তাকে বিয়ে করেছে। রানী এটাও জানিয়ে দেয় যে ঋষু বেঁচে আছে আর সে আগ্রাতেই আছে। সে বলে সে তো শুধুমাত্র নিজের ভালোবাসার কাছেই থাকতে চায়, কিন্তু এসবের চক্করে সে অভিমন্যুকে ধোকা দিচ্ছে। অভিমন্যু তো এসব শুনে অনেক বেশি শকড হয়ে যায়। যেহেতু রানী অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই অভিমন্যু আর কিচ্ছু না বলে রানীকে বেডে নিয়ে শুইয়ে দেয়। পরদিন সকালে যখন রানী ঘুম থেকে ওঠে তার মনে পড়তে থাকে সে গতকাল রাতে অভিমন্যুকে সবকিছু জানিয়ে দিয়েছে। তাই সে এসব ভেবে অনেক বেশি ঘাবড়ে যায় যে সে এসব কি করে ফেললো। তো এরপর অভিমন্যুর সাথে রানীর দেখা হলে সে রানীকে নিজের ফোন এগিয়ে দেয় আর বলে রানী যেন ঋষুকে ফোন করে। যেহেতু রানীর কাছে আর না বলার সুযোগ ছিল না, তাই সে বাধ্য হয়েই ঋষুকে ফোন করে। পরের দৃশ্যে আমরা ঋষু, রানী আর অভিমন্যুকে একটা মেলায় দেখতে পাই, যারা কিনা একটা নাগরদোলায় বসে একসাথে কথা বলছিল।
যাতে করে পুলিশ তাদের উপর নজর রাখতে না পারে। অভিমন্যু তখন তাদের দুজনকে বলে সে তাদের এখান থেকে পালাতে সাহায্য করবে। ঋষু তখন জিজ্ঞেস করে অভিমন্যু এটা কিভাবে করবে। তো এর জবাবে অভিমন্যু জানায় যেহেতু সে পেশায় একজন কম্পাউন্ডার তাই সকলের বাসায় তার যাওয়া আসা হয়েই থাকে। এ কারণেই সে শহরের ডিআইজি থেকে শুরু করে সকলের গোপন তথ্য জানে। ঋষু তখন অভিমন্যুকে জিজ্ঞেস করে সে তাদের কেন সাহায্য করতে চায়। অভিমন্যু জানায় সে রানীকে ভালোবাসে, যদিও রানী তাকে ভালোবাসে না, কিন্তু সে চায় তার ভালোবাসার মানুষ সব সময় ভালো থাকুক, তারা দুজনে ভালো থাকুক। আর যেহেতু রানী তার সাথে থাকতে চায় না, সে ঋষুর সাথেই থাকতে চায়, তাই সে তাদেরকে সাহায্য করছে যাতে করে রানী অন্তত খুশি থাকে। সে আরো বলে কখনো যদি রানীর মনে হয় সে অভিমন্যুর কাছে ফিরে আসবে, তবে তার দরজা রানীর জন্য সব সময় খোলা থাকবে। ঋষু তখন অভিমন্যুর এই কথা শুনে কিছুটা রেগেই যায়, কিন্তু রানী কোনোভাবে বিষয়টা সামলে নেয়। এরপর অভিমন্যু ঋষুকে নিয়ে একটা জায়গায় যায়। সে সেখানে ঋষুর থাকার ব্যবস্থা করে। মূলত এটা অভিমন্যুর ক্লিনিক ছিল। সে ঋষুকে বলে 2 দিন যেন ঋষু এখানেই লুকিয়ে থাকে, সেটা তার জন্যই ভালো হবে। আর 2 দিন পরে তারা এখান থেকে সরাসরি থাইল্যান্ডে পালিয়ে যেতে পারবে। অভিমন্যু জানায় যেহেতু আজ রবিবার তাই এখানে কেউ আসবে না, ঋষু নিশ্চিন্তে এখানে থাকতে পারে। বাড়ি ফিরলে রানী অভিমন্যুর কাছে ক্ষমা চায়, কেননা সে নিজের ভালোবাসা পাওয়ার জন্য অভিমন্যুকে ব্যবহার করছিল। অভিমন্যু বলে রানীকে তার কাছে ক্ষমা চাইতে হবে না, সে যেন তার সাথে শেষবারের মতো একবার সিনেমা দেখতে যায়। রানীও এটা মেনে নেয়। এদিকে ঋষুকে খুঁজতে খুঁজতে পুনম অভিমন্যুর সেই ক্লিনিকে চলে আসে। সে আবারও ঋষুর কাছে আসার চেষ্টা করে। তখনই ঋষু পুনমের থেকে নিজের পিছু ছাড়ানোর জন্য তাকে বলে পুনম যেন তাকে 1 মাসের সময় দেয়। এই 1 মাস পর সে নিজেই এসে পুনমের সাথে দেখা করবে। পুনমও ঋষুর এই কথা মেনে নেয়। সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। পুনম চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে লালন নামের একটা ছেলে আসে। এখন সে কে এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। লালন চলে যাওয়ার পরেই সেখানে অভিমন্যু আসে। সে ঋষুর খাওয়ার জন্য মাটন পোলাও এনেছিল। অভিমন্যু তখন সেখানে এসে মেয়েদের পারফিউমের স্মেল পায়, তাই সে ঋষুকে জিজ্ঞেস করে এখানে কি কেউ এসেছিল। ঋষু জানায় হ্যাঁ, এখানে পুনম এসেছিল। অভিমন্যু তখন পুনমের ব্যাপারে জিজ্ঞেস করলে ঋষু তাকে জানায় সে তার বাড়ির মালিক। তখন অভিমন্যু তাকে আবারও জিজ্ঞেস করে তো সে এখানে কেন এসেছিল, সে কি চায়। জবাবে ঋষু বলে সে তাকে চায়। এই কথা বলেই ঋষু আর অভিমন্যু দুজনেই হাসতে থাকে। এরপরে অভিমন্যু ঋষুকে বলতে থাকে পুনম ছাড়াও এখানে অন্য কেউ এসেছিল। এই কথা শুনেই তো ঋষু কিছুটা ঘাবড়ে যায়। সে বলে পুনম ছাড়া তো এখানে কেউই আসেনি। তখন অভিমন্যু সেখানে পড়ে থাকা মাটিতে জুতোর দাগ দেখতে পায়। সে ভাবতে থাকে নিশ্চয়ই ঋষু কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অভিমন্যু তাই সেই মাটি দেখিয়ে ঋষুকে বলে এটা রাজগীর নামক জঙ্গলের মাটি, যেখানে একটা বিষধর সাপ পাওয়া যায়। আর সেই সাপের কামড়েই তার বাবা মা মৃত্যুবরণ করেছিল। এখানে ঋষু অভিমন্যুর এসব কথা শুনে বুঝতে পারে অভিমন্যু নিজেকে যেমনটা দেখাচ্ছে সে মোটেও সেরকম নয়। সে খুব একটা ভালো মানুষ নয়, সেও ঠিক তার মতোই কিছুটা সাইকো টাইপের। আর সে যে কোনো সময় রানীর ক্ষতিও করে দিতে পারে। এ কারণেই সে সুযোগ বুঝে অভিমন্যুকে অ্যাটাক করে বসে। কিন্তু অভিমন্যু ভারী একটা বস্তু ঋষুর উপরে চাপা দিয়ে রেখে সেখান থেকে বেরিয়ে আসে আর বাইরে থেকে ঋষুকে লক করে সেখান থেকে চলে যায়, যাতে করে সে সেখান থেকে বের হতে না পারে। পরবর্তীতে অভিমন্যু রানীকে নিয়ে সেই যমুনা নদীতে ঘুরতে যায়। রানী বলতে থাকে সে শুনেছে এই নদীতে কুমির এসেছে, হয়তো সেগুলো ব্রিজের নিচের দিকেই রয়েছে, এদিকে নেই। পুলিশ তো সেদিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে যাতে করে কারো সমস্যায় পড়তে না হয়। এই কথা শুনে অভিমন্যু গম্ভীর স্বরে বলতে থাকে রানীর কি মনে হয় পুলিশ কুমিরদের আটকাতে পারবে? এই পুরো নদী তো তাদেরই এলাকা। তো তার এমন কথা শুনে রানী কিছুটা ভয় পেতে থাকে। তাকে আজ রানীর একটু অদ্ভুত রকম লাগতে থাকে। তখনই অভিমন্যু তাকে বলে তার চাচা তার বাবাকে বিজনেসে ধোকা দিয়েছিল, এ কারণে সে তার চাচার পুরো পরিবারকেই নিজ হাতে খুন করে ফেলেছে, কেননা সে ধোকা মোটেও সহ্য করতে পারে না। সে আরো বলে সে তো রানীকে ভালোবেসেছিল আর সে তাকে ধোকা দিয়েছে, সে খুবই কষ্ট পেয়েছে এটাতে। অভিমন্যু রানীকে বলে আজ পর্যন্ত তাকে যারাই ধোকা দিয়েছে সে তাদের কাউকেই ক্ষমা করেনি। রানী তো অভিমন্যুর এসব কথা শুনে অনেক বেশি ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় ঋষু সেই জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়। রাতে যখন অভিমন্যু আর রানী বাড়ি ফিরে আসে অভিমন্যু তখন
নিজের আলমারি ওপেন করে, যেখানে আমরা দেখতে পাই পুরো আলমারিতে দীনেশ পণ্ডিতের বই দিয়ে ভরপুর ছিল। সে রানীকে বোঝাতে চায় যে সে দীনেশ পণ্ডিতের অনেক বড় ভক্ত। তো সে এরপর ওই বইটা বের করে, যেটার উপর বেস করেই রানী আর ঋষু এর আগে নীলের মার্ডার প্ল্যান করেছিল। আর সেই বইয়ের গল্প থেকেই তারা বিভিন্ন আইডিয়া নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করত। রানী তো এসব দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। অভিমান্যু তখন রানীকে বলতে থাকে সে তো একদম ঋষু আর রানীর মতোই। এখন দেখার বিষয় হলো দীনেশ পণ্ডিতের সব থেকে বড় ভক্তকে, রানী, ঋষু নাকি অভিমান্যু। এরপর সে জানায় প্রথমবার যখন সে রানীকে হসপিটালে দেখেছিল তখন সে রানীর হাতে দীনেশ পণ্ডিতের এই বইটাই দেখেছিল, আর এ কারণেই প্রথম দেখাতেই সে রানীকে পছন্দ করে ফেলেছিল। তো এসব বলতে বলতে হঠাৎ করেই অভিমান্যু রানীকে আঘাত করে বসে। এতে করে রানী টেবিলের এক কোনায় গিয়ে আঘাত পায়, আর এরপরই দেখা যায় রানী সেখান থেকে পালিয়ে দৌড়ে পুলিশ স্টেশনে যেতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা এর আগে দেখেছিলাম। তো পুলিশ স্টেশনে গিয়েই রানী মন্টু চাচাকে বলতে থাকে তার স্বামী অভিমান্যু তাকে মেরে ফেলবে। সে আরো বলে অভিমান্যু নিজের পরিবারকে খুন করেছে। দীনেশ পণ্ডিতের বই পড়ে সে মার্ডার প্ল্যান করে। সে একটা সাইকো কিলার। রানী ভয়ে ভয়ে এটাও জানিয়ে দেয় যে ঋষু এখনো সত্যি সত্যি বেঁচে আছে। এরপর মন্টু চাচা নিজের ভাইকে অর্থাৎ নীলের বাবাকে ফোন করে। সে তাকে বলতে থাকে সে খুব জলদি নীলের হত্যাকারীকে তার সামনে এনে হাজির করবে। এরপর সে কয়েকজন পুলিশ অফিসারকে আদেশ দিয়ে বলে তারা যেন রানীর দুজন স্বামীকে গিয়েই পুলিশ স্টেশনে ধরে আনে। এরপর ইন্সপেক্টর কিশোর সহ অন্যান্য পুলিশ গিয়ে অভিমান্যুর ক্লিনিকে আর ঋষুর বাড়িতে গিয়ে তাদের দুজনকেই খুঁজতে থাকে, কিন্তু তারা ঋষু বা অভিমান্যু কাউকেই কোথাও খুঁজে পায় না। তবে সেখানে তারা দীনেশ পণ্ডিতের বইয়ের কালেকশন খুঁজে পায়। তখন ইন্সপেক্টর কিশোরের কাছে খবর আসে নদীতে দুটো ডেড বডি পাওয়া গেছে। তারা ধারণা করে এই লাশ দুটো হয়তো ঋষু আর অভিমান্যুর। তাই পুলিশ রানীকে নিয়ে সোজা চলে যায় যমুনা নদীর পাড়ে। কিন্তু যেই দুই ব্যক্তি মারা গিয়েছিল তাদের শরীর পুরোপুরি পুড়ে গিয়েছিল, তাই তাদেরকে শনাক্ত করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এখানে রানী অভিমান্যুর সুটকেস আর পুনামের স্টিক দেখতে পায়। ফাইনালি পুলিশ সেখানে সুটকেসের ভেতর অভিমান্যুর আইডি কার্ড খুঁজে পায়। তারা পুনামকেও আইডেন্টিফাই করতে পারে। পুলিশ ভাবতে থাকে এটার পেছনেও হয়তো রানীরই হাত রয়েছে। সে আর ঋষু মিলেই হয়তো এই খুনগুলো করেছে। তাই পুলিশ রানীকে ঋষুর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রানী জানায় সে কিছুই জানে না। তাই তারা রানীকেই অ্যারেস্ট করে নিয়ে যায় আর লকআপে আটকে রেখে লেডি কনস্টেবল রানীকে অনেক বেশি মারতে থাকে, যাতে করে সে সমস্ত সত্যিটা স্বীকার করে নেয়। কিন্তু রানী তো কোনো কিছুই স্বীকার করছিল না। তখনই মন্টু চাচা প্ল্যানিং করে মিডিয়ায় এই খবর ছড়িয়ে দেয় যে লকআপে রানীকে রিমান্ডে নেওয়া হয়েছে, কেননা তার উপরে ডাবল মার্ডারের অ্যালিগেশন রয়েছে। নিউজে এটাও বলা হয় এর আগেও রানী একটা মার্ডার করেছিল। আসলে মন্টু চাচা এই নিউজ এ কারণেই ছড়িয়ে দিয়েছিল যাতে করে ঋষু এই খবর দেখে নিজে থেকে এসে ধরা দেয় রানীকে বাঁচানোর জন্য। আর ঠিক হয়ও এমনটাই। ঋষু যখনই নিউজ দেখে সে প্রচন্ড রেগে যায়। তাই সে এবার একটা ভিডিও রেকর্ড করে যেখানে সে বলে সে পুলিশের কাছে সারেন্ডার করবে, কিন্তু এর বিনিময়ে পুলিশকেও রানীকে ছেড়ে দিতে হবে। সে জানায় আজ রাত ঠিক 8টায় সে রেলওয়ে ব্রিজের কাছে সারেন্ডার করতে আসবে। সে আরো বলে যখন সে ব্রিজের কাছে থাকবে আর পুলিশ রানীকে ফিরিয়ে দিবে তখন সে নিজে থেকে গিয়ে সারেন্ডার করবে। মন্টু চাচা তো এমনটাই চাইছিল। তো তার প্ল্যান এক্সিকিউট হওয়ায় সে বেশ খুশি হতে থাকে। এরপর মন্টু চাচার ইন্সপেক্টর কিশোর প্ল্যানিং করতে থাকে যে ঋষু যখন সেখানে চলে আসবে তখন চারপাশ থেকে তার পুলিশ অফিসাররা ঋষুকে ঘিরে ধরবে। আর মন্টু চাচা এখানেই রানী আর ঋষুকে এনকাউন্টার করবে আর তাদের কাহিনী এখানেই শেষ করে দিবে চিরদিনের জন্য। সে কোনোভাবেই তাদের পালানোর আর কোনো সুযোগ দিবে না। তো সেই কথা মতো রাতের বেলা ঋষু ওই জায়গায় চলে আসে সারেন্ডার করার জন্য, আর পুলিশও রানীকে নিয়ে সেই জায়গায় চলে যায়। ব্রিজের চারপাশে পুলিশরা ছড়িয়ে ছিটিয়ে থাকে যাতে করে ঋষু এলেই তাকে অ্যারেস্ট করতে পারে। তো কিছুক্ষণ পরেই তারা ঋষুকে সেখানে দেখতে পায়। মন্টু চাচা তখন রানীকে ঋষুর কাছে পাঠিয়ে দেয়। রানী তো দৌড়ে ঋষুর কাছে চলে আসে। সে ঋষুকে বলতে থাকে তাদের এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে, নাহলে এরা তাদেরকে এখানেই মেরে ফেলবে। কিন্তু তখনই চারপাশ থেকে মন্টু চাচার পুলিশরা তাদের ঘিরে ফেলে। তবে সেই সময়ই একজন পুলিশ
তাদের দিকে এগিয়ে আসতে থাকে। দূর থেকে মন্টু চাচা এটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এটা তো তার প্ল্যানে ছিল না। তখনই একজন কনস্টেবল এসে মন্টু চাচাকে জানায় তারা নদীর তীর থেকে যেই ডেড বডি পেয়েছিল সেটার ডিএনএ টেস্ট করিয়ে জানা গেছে ওটা অভিমন্যুর লাশ নয়। তো কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে ব্যক্তি এগিয়ে আসছিল সেটা আর কেউ নয়, বরং অভিমন্যু ছিল। আমরা বুঝতে পারি সেই ডেড বডির একটা তো পুনামের ছিল, কিন্তু অন্যটা অভিমন্যুর নয়, বরং অন্য কারো ছিল। এখন সেটা কার ডেড বডি ছিল সেটা তো আমরা সামনেই জানতে পারবো। তো ইন্সপেক্টর কিশোর অভিমন্যুকে ওয়াকিটকির মাধ্যমে উল্টোপাল্টা কিছু করতে নিষেধ করতে থাকে, কিন্তু সে সেদিকে কান্না দিয়ে রিশুকে বলতে থাকে রানী যদি তার না হয় তবে সে অন্য কারোরও হতে পারবে না, আর এমনিতেও সে ধোঁকা দেওয়া ব্যক্তিদের কখনো ক্ষমা করে না। এসব বলতে বলতেই অভিমন্যু রানীর দিকে গান পয়েন্ট করে। এই সময়ে অভিমন্যু আর রিশুর মধ্যে বেশ ভালো ফাইট শুরু হয়ে যায়, আর তখনই অভিমন্যুর হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। রানী সেটা নিজের হাতে তুলে নেয়। তখনই পেছন থেকে একজন পুলিশ রানীর উপরে গুলি করে, তাই রানী ব্রিজ থেকে নিচে পড়ে যেতে নেয়, কিন্তু কোনোভাবে সে ব্রিজের রেলিং ধরে ঝুলে থাকে সেখানেই। রিশু তখন তাকে সেখান থেকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু অভিমন্যু তাকে এমনটা করতে দেয় না। সে তাকে বারবার বাধা দিতে থাকে। এই সময় মারামারির এক পর্যায়ে রিশু অভিমন্যুকে ধাক্কা দেয়। এতে করে অভিমন্যু ব্যালেন্স হারিয়ে নদীতে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই সে রানীকেও টেনে ধরে। এতে করে রানী সহ রিশুও নদীর পানিতে পড়ে যায়। তখনই মন্টু চাচা, ইন্সপেক্টর কিশোর আর অন্যান্য পুলিশও সেখানে চলে আসে, কিন্তু তারা নদীর পানিতে তাদের আর খুঁজে পায় না। পুলিশরা ভাবতে থাকে এই নদীতে পড়ে গেলে কখনোই কারো বাঁচা সম্ভব না, কেননা নদীতে কুমিরের অনেক বেশি উপদ্রব ছিল, আর এই ব্রিজের নিচেই ছিল কুমিরের সব থেকে বড় আবাসস্থল, আর তারা তিনজন এখানেই পড়ে গিয়েছিল। এ কারণে কোনোভাবেই তাদের বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না। তারপরও মন্টু চাচা নিজের পুলিশ ফোর্সকে সার্চিং অপারেশন শুরু করে দিতে বলে, কিন্তু অনেক খোঁজার পরেও তারা তাদের তিনজনের কারোরই ডেড বডি সেখানে খুঁজে পায় না। পরবর্তীতে মন্টু চাচা শহরের সব অলিগলির সিসিটিভি ফুটেজ সহ সকল জায়গায় খুঁজতে থাকে তাদেরকে। তো এর মধ্যেই একদিন কিছু একটা পেয়ে মন্টু চাচা বেশ খুশি হয়ে যায়। সে সকল পুলিশকে ডেকে একটা মিটিংয়ে বসে। সেখানে সে নিজের সিনিয়র অফিসারদের জানায় রানী, রিশু আর অভিমন্যু মারা যাওয়ায় তাদের তিনজনেরই উপকার হয়েছে, কেননা যদি তারা বেঁচে থাকতো তবে তাদের সারা জীবন জেলে কাটাতে হতো। রানী তো প্রথম থেকেই জেলে ছিল, আর রিশুকেও নীলের মার্ডারের দায়ে জেল খাটতে হতো, আর অভিমন্যুকেও নিজের চাচার পরিবারকে হত্যার অপরাধে জেলের সাজা পেতে হতো। এখানে আরো একটা রহস্য উন্মোচন হয়। লাল্লান নামের যে ব্যক্তি রিশুর সাথে দেখা করতে এসেছিল অভিমন্যুকে সাপের বিষ জোগাড় করে দিয়েছিল অভিমন্যুর চাচার পরিবারকে মার্ডার করার জন্য। আর সেদিন নদীর পাড়ে যেই ডেড বডি পাওয়া গিয়েছিল সেটা ওই লাল্লানেরই। যেহেতু সে সবকিছু জানতো তাই অভিমন্যু তাকেই মেরে ফেলেছিল, আর পুনামও যেহেতু এই সমস্ত কিছু জেনে গিয়েছিল এ কারণে তাকেও মরতে হয়েছিল। মন্টু চাচা আরো একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় যেদিন অভিমন্যু আর রানী যমুনা নদীতে ঘুরতে গিয়েছিল সেদিন তারা বাড়ি ফেরার প্রায় 15 মিনিট পরে তাদের বাড়িতে রিশু এসেছিল। এরপরে তাদের তিনজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা তো হয়েছিল, কেননা এর কিছুক্ষণ পরেই রাত 10টার দিকে রানী দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে এসেছিল, আর রিশু এবং অভিমন্যু একসাথে বাইকে করে বের হয়েছিল। অর্থাৎ নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা ঘটনা ছিল, নিশ্চয়ই তারা কোনো একটা প্ল্যানিং করেছিল, কিন্তু সেটা কি এটা মন্টু চাচা এখনো বের করতে পারেনি। তখনই সিনিয়র অফিসার তাকে বলতে থাকে সে যেন এই কেসটা ক্লোজ করে দেয়, কেননা এটা নিয়ে মিডিয়া থেকে তাদের উপর প্রেসার আসছে। তখনই কিশোর মৃত্যুঞ্জয়কে অর্থাৎ মন্টু চাচাকে বলতে থাকে কেস ক্লোজ করলেই সেটা বন্ধ হয়ে যায় না, সত্যিটা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন সেটা কখনো না কখনো সামনে বেরিয়েই আসে। এরপর কাহিনী চলে যায় এই ঘটনার 6 মাস পরে। আমরা হিমাচল প্রদেশের একটা জায়গা দেখি। সেখানে আমরা রানীকে দেখতে পাই, যে কিনা একদম সুস্থ স্বাভাবিক ছিল। সে বাচ্চাদের টিউশন দিচ্ছিল, কিন্তু এখানে আমরা রানীকে অনেক বেশি উদাস দেখতে পাই। কিছুক্ষণ পরেই সেখানে অভিমন্যু চলে আসে। আমরা জানতে পারি সেদিন রাতে অভিমন্যু রানীকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু রিশুর আর কোনো খোঁজ তারা পায়নি। বর্তমানে রানী একটা স্কুলে বাচ্চাদের পড়াতো। তো যখন সে বাচ্চাদের খাতা চেক করছিল তখন সেখানে কিছু একটা দেখে সে চমকে যায়। অন্যদিকে আমরা বিহারে মৃত্যুঞ্জয় অর্থাৎ মন্টু চাচাকে দেখি। সে নিজের বাড়িতে কাজ করছিল। তখনই তার বাড়িতে তার নামে একটা পার্সেল আসে।
তার স্ত্রী সেটা দেখে তাকে বলতে থাকে একটা বই পার্সেল এসেছে যেখানে কুমিরের ছবি রয়েছে। মন্টু চাচা দেখে এটা তো দীনেশ পণ্ডিতের লেখা বই। সেই বইয়ে লেখা ছিল এই বইটার শুধুমাত্র 3টাই কপি রয়েছে, যেটার একটা তার কাছে এসেছে। সেই গল্পে সুরাজ আর অর্জুন নামে 2জন মেইন ক্যারেক্টার ছিল, আর এই সুরাজ এবং অর্জুনই ঋষু এবং অভিমন্যুকে রিপ্রেজেন্ট করছিল। আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেদিন ওই ঘটনা ঘটেছিল তার 3 দিন পূর্বে ঋষু আর অভিমন্যু যমুনা নদীতে মাংস ফেলতে গিয়েছিল। তারা ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরে মাংস ফেলতে থাকে, যাতে করে ব্রিজের আশেপাশে থাকা সকল কুমির এই মাংস খাওয়ার জন্য ব্রিজ থেকে দূরে চলে যায়। এরপর সেই ঘটনার দিনে তারা 3জন ইচ্ছাকৃতভাবেই পড়ে যায় পানিতে। মূলত এটাই ছিল তাদের প্ল্যান, কিন্তু রহস্য উন্মোচন তো এখনো বাকি রয়েছে। দৃশ্য চলে আসে বর্তমানে, আর বাকি কাহিনী জানার জন্য মন্টু চাচাকে হিমাচল প্রদেশের তোতা ময়না নামক পয়েন্টে যেতে বলা হয়, আর এটা দীনেশ পণ্ডিতের সেই বইয়ের শেষেই লেখা ছিল। অন্যদিকে অভিমন্যুর কাছেও একটা চিরকুট যায়, যেখানে কিনা এই জায়গায় যাওয়ার ব্যাপারে লেখা ছিল। অভিমন্যু যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় সেখানে তো আগে থেকেই রানী বসেছিল। সে একদম পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ায়। অভিমন্যু তখন তাকে সেখান থেকে সরে আসতে বলে, কিন্তু রানী সেখান থেকে না এসে অভিমন্যুকে প্রশ্ন করে যে লাল্লান আর পুনাম তো তাদের প্ল্যানের অংশ ছিল না, তবে অভিমন্যু কেন তাদের মেরে ফেলেছিল? অভিমন্যু বলে তাদের দুজনকে বাঁচিয়ে রাখা তার কাছে বিপজ্জনক মনে হয়েছিল, এ কারণেই সে তাদেরকে মেরে ফেলেছে। তখনই সেখানে পুলিশ ফোর্স নিয়ে মন্টু চাচাও চলে আসে। সে রানীকে উদ্দেশ্য করে বলতে থাকে যদি রানী এখান থেকে লাফিয়ে আত্মহনন করতেই চাইতো তবে সে তাকে এখানে কেন ডেকে পাঠিয়েছে। এই সময় আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেদিন রাতে ঋষু রানীদের বাড়িতে এসেছিল, সেই সময় রানী পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ঋষু আর অভিমন্যু মিলে তখন তার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর অভিমন্যু দীনেশ পণ্ডিতের কুমিরের ফাঁদ নামক একটা বই ঋষু আর রানীকে দেখায় আর বলে যদি তারা বাঁচতে চায় তবে প্রথমে তাদেরকে মরতে হবে। কিন্তু রানী আবারও এসব পাগলামি করতে চাইছিল না, তবে ঋষু কোনোভাবে রানীকে মানিয়ে নেয়, কেননা এছাড়া মন্টু চাচার হাত থেকে বাঁচার আর কোনো উপায় তাদের কাছে ছিল না। এরপরই তারা সেই প্ল্যান করেছিল। পরবর্তীতে যখন তারা নদীতে ঝাঁপ দেয় তখনই সেখানে একটা কুমির চলে আসে। অভিমন্যু তখন কোনোভাবে রানীকে নিয়ে সেখান থেকে পাড়ে চলে এসেছিল, কিন্তু ঋষু নদীতেই থেকে গিয়েছিল। এই জন্য রানী অনেক বেশি কাঁদতে থাকে, কেননা সে ভাবছিল ঋষুকে হয়তোবা কুমির খেয়ে ফেলেছে। আর অভিমন্যু এতে বেশ খুশি হয়ে যায়, কেননা এখন রানী শুধুমাত্র তারই হবে। তো দৃশ্য চলে আসে বর্তমানে। রানী তখন বলতে থাকে প্রথমে তো সেও ভেবেছিল ঋষুর মৃত্যু হয়তো কোনো অ্যাক্সিডেন্ট, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে অভিমন্যু ইচ্ছে করেই এমনটা করেছিল ঋষুকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য। পানির নিচে সেই ঋষুর নকল হাত খুলে ফেলে যাতে করে সে ভালোভাবে সাঁতার কাটতে না পারে, আর এমনটাই হয়েছিল। এ কারণে ঋষু পানিতে কুমিরের শিকার হয়েছিল। তাই রানী আজ মন্টু চাচাকে এখানে ডেকে পাঠিয়েছে, কেননা সে ঋষুর হত্যাকারীকে শাস্তি দিতে চেয়েছে। তখন অভিমন্যু বলতে থাকে রানী আর ঋষুও তো নীলের সাথে এমনটাই করেছিল। ভালোবাসার জন্য তারা যদি এই কাজ করতে পারে তাহলে সে এমন করায় কি দোষ হয়েছে? সে তো রানীকে ভালোবাসে, এজন্যই এমনটা করেছে। জবাবে রানী বলতে থাকে অভিমন্যু কখনোই তাকে সত্যিকারের ভালোবাসেনি, সে কেবলমাত্র তাকে পেতে চেয়েছিল। সে আরো বলে সে যদি ঋষুর হতে না পারে তবে সে আর কারো হবে না। একথা বলে সে পাহাড়ের চূড়া থেকে নিচে লাফ দেয়। অভিমন্যু রানীকে বাঁচাতে পারে না। মন্টু চাচা তখন নিজের টিমকে পাহাড়ের নিচে পাঠিয়ে সার্চ করার জন্য বলে, আর অভিমন্যুকে অ্যারেস্ট করে নেয়। যখন মন্টু চাচা অভিমন্যুকে নিয়ে এয়ারপোর্টে বসেছিল তখন একজন কনস্টেবল এসে মন্টু চাচার সাথে কথা বলে। এরপর অভিমন্যু মন্টু চাচাকে উদ্দেশ্য করে বলতে থাকে কি হয়েছে, নিশ্চয়ই তারা রানীর ডেড বডি খুঁজে পায়নি। তার এই কথা শুনে মন্টু চাচা বেশ অবাক হয়ে যায়, আর অভিমন্যু জোরে জোরে হাসতে থাকে। এই সময় আমরা ফ্ল্যাশব্যাক দেখি সেদিন ঋষু নিজের সেই নকল হাত দিয়ে কুমিরের সাথে লড়াই করেছিল, আর সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে এসেছিল। আর এরপর সে রানীর স্কুলের একটা বাচ্চার খাতার ভেতরে দীনেশ পণ্ডিতের লেখা কিছু লাইন লিখে দেয়, যেটা দেখে সে বুঝতে পেরেছিল ঋষু বেঁচে আছে। এরপর রানী ঋষুর সাথে দেখাও করে। ঋষুকে দেখে রানী অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর দৃশ্য শিফট হয় রানীর আত্মহননের দিন। যেদিন রানী পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়েছিল সেদিন সে নিচে নদীতে এসে পড়ে,
আর সে সাঁতার কেটে নদী থেকে উপরে উঠে আসে আর রিশুর কাছে চলে যায়। ফাইনালি তারা এক হতে পেরেছিল। তারা দুজনেই এখন অনেক খুশি হয়। এতদিন পর এক হতে পেরে তারা একে অপরকে জড়িয়ে ধরে অনেক বেশি আনন্দিত হতে থাকে। এদিকে ফ্লাইটে বসে মন্টু চাচা অভিমন্যুর থেকে এই পাগলামি ভরা ভালোবাসার কাহিনী শুনে নিজেই হাসতে থাকে যে সে শেষমেশ এদের কাছে হেরেই গেল, ঠিক দীনেশ পণ্ডিতের কাহিনীর মতো, যেখানে পুলিশ কখনোই জিততে পারে না। তো এখানে অভিমন্যু বলতে থাকে, আমি তাদেরকে বলেছিলাম বাঁচতে হলে এই দুনিয়ার সামনে নিজেদেরকে মেরে ফেলতে হবে, আর তারা সেই জিনিসটাই আমার উপরেই অ্যাপ্লাই করে দিল। এই কথা শুনে মন্টু চাচা তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার কথা নাকি তোমার বাবা দীনেশ পণ্ডিতের বইয়ের লেখা কথা? এই কথা শুনে তো অভিমন্যু অবাক হয়ে যায়, আর সে তাকে বলতে থাকে, আপনি কি করে জানলেন উনি আমারই বাবা? তো এর উত্তরে মন্টু চাচা মুচকি হাসে আর বলতে থাকে, তাহলে আমি ঠিকই ছিলাম। আসলে মন্টু চাচা এখানে সার্কাজম করে এই কথাটা বলেছিল, কিন্তু তার এই কথাটা যে সত্যি হয়ে যাবে সেটা সে বুঝতেও পারেনি। তো এর মাধ্যমেই এটা পরিষ্কার হয়ে যায় যে দীনেশ পণ্ডিত আসলে অভিমন্যুর বাবা। তো এই সিক্রেট রিভিল করার মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে এর পর কি হতে চলেছে, যেহেতু রিশু আর রানী দুজনেই দীনেশ পণ্ডিতের লেখা বই থেকেই তাদের সব ক্রাইমের প্ল্যান করে থাকে, সেই দীনেশ পণ্ডিতই তো অভিমন্যুর বাবা, আর তার তো সেই সব বই সম্পর্কে অনেক ভালোভাবে জানা ছিল। এখন রানী আর রিশু যদি কিছু করতেও যায়, অভিমন্যুর চাল তাদের উপর ভারী পড়তে চলেছে। তো এখন এটাই দেখার পালা রানী এবং রিশুর জীবনে এর পরবর্তীতে আর কি কি ঘটতে চলেছে, আর মন্টু চাচা এবং অভিমন্যু মিলে কি তাদেরকে আদৌ খুঁজে বের করতে পারবে? এই সবই হয়তো আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। তবে এর পরবর্তী পার্ট কবে আসবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু যখনই সেটা আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। ভালোবাসার জন্য মানুষ কি কি ধরনের পাগলামি করতে পারে সেই সবই এই গল্পে তুলে ধরা হয়েছে। তবে দয়া করে বাস্তব জীবনে কেউ এমন পাগলামি করতে যাবেন না, তাহলে সারাটা জীবন পস্তাতে হবে। যাই হোক, এই ভয়ঙ্কর পাগলামিতে ভরা ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই মুভির দুটো পার্টই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।